আমাকেও তো চালের গুদামের ম্যানেজার হতে হবে। এর থেকে ভালো চল পালাই, কিছুদিন বাইরে থাকলে তাদের রাগ মিটলে তারপর আসবো বাসায়। কোথায় যাব? সেটা আমি দেখবো। আর হ্যাঁ, ফোন নিয়ে আসবি না, তাহলে ফোন ট্র্যাক করে ধরবে। আচ্ছা, ওর কথায় রাজি হলাম। যদিও আমি পাশ করেছি, কিন্তু ওর ফেল করেছে, তাই আমিও ফেল করেছি বললাম। কেন বললাম সেটা ধীরে ধীরে গল্পে জানবেন। ওহ রে, আপনাদের তো পরিচয়ও দেইনি, একা একা বকবক করছি। আমাকে তো আপনারা চিনেনি, তবুও নতুনদের বলছি। আমার নাম আরিয়ান ওমর। বাবা চাউলের ব্যবসা করেন, মানে চাউলের কোম্পানি আছে। অতটা ধনী না আমরা। আর এতক্ষণ যার সাথে কথা হলো সে আমার বেস্ট ফ্রেন্ড সাদিয়া। আপাতত এতটুকুই যথেষ্ট। এখন গল্পে আসি। ব্যাগপত্র নিয়ে বের হলাম, ফোনটা রেখে আসলাম। এসে রাস্তায় মোড়ে দেখলাম সাদিয়া আগে থেকে দাঁড়িয়ে আছে। এখন কোথায় যাবি? তুই আগে স্কুটারে উঠ। উঠলাম। এখন তো বল কই যাবি? চুপ করে বসে থাক, আমি যাচ্ছি। সাদিয়ার স্কুটারে বসে আছি, ও চালাচ্ছে। একটা মেয়ের পিছনে ছেলে। অনেকটা রাস্তা চলে আসছি, আমাদের শহর ছেড়ে এসেছি, আর পাবে না। ওই ওই, বাইক থামা। কেন, কি হয়েছে? থামা বলছি, থামা থামা। কি সমস্যা তোর? তুই এখানে থামালি কেন? এখন আমরা অনেক দূরে চলে আসছি, শহরের বাহিরে, আর খুঁজে পাবে না। কিন্তু আমরা কি ঠিক কাজ করছি? তাদের না বলে চলে আসছি। তারা তো অনেক চিন্তা করবে। আর ওইসব বিয়ের কথা এমনি ভয় দেখানোর জন্য বলেছে, যাতে ভালো করে পড়াশোনা করিস। কিন্তু তুই তো ফেল করছিস। তুইও তো ফেল করছিস, আর এত রাস্তা এসে বলছিস চলে যাবি? যা তাহলে, আমি একাই চলবো। দেখ, পাগলামি করিস না, চল বাসায় যাই, বাবা মা চিন্তা করবে। তুই যা এখান থেকে, যা, আমি একাই যাচ্ছি। আল্লাহ হাফেজ। দেখ, পাগলামি করবি না, তুই ভালো করে জানিস আমি তোকে রেখে কোথাও যাব না। তাহলে বকবক করছিস কেন? চল। আচ্ছা, কোথায় যাবি এখন তো দয়া করে বল। রাত তো নেমে আসবে, এখনই পকেটে বেশি টাকাও নেই যে হোটেলে যাব। আমার একটা ফেসবুক ফ্রেন্ড আছে, ওর বাসায় যাব, আগে থেকে বলে রাখছি। ছেলে না মেয়ে? মেয়ে। ঠিক আছে, এবার তুই পিছনে বস, আমি চালাবো। আচ্ছা চল। বাইক চালাচ্ছি, সাদিয়া পিছন থেকে করে হাত দিয়ে বসে আছে। আসলে আমরা অনেক বেশি ক্লোজ বন্ধু, একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। কই রে তোর ফ্রেন্ডের বাড়ি? সামনে ওই গলিতে যা। ফোনটাও নিয়ে আসতে না করলি, এখন খুঁজে বের করবি কি করে? ওর বাসা থেকে এগিয়ে আসবে। কই তাহলে? ওই দেখ, ওইটা হলো আমার ফ্রেন্ড। বাহ, দেখতে তো ভালোই। কুত্তা লুচ্চা, নজর দিবেন আমার বন্ধুর দিকে। বয়ে গেছে, তুই এক পেতনি, তোর বন্ধু আরেক পেতনি। কুত্তা রে। ঝগড়া না করে চল তোর বন্ধুর কাছে। মেয়েটা এগিয়ে আসলো। উফ, অনেক ঝামেলায় পড়ে আসছি। বুঝতে পারছি, এখন বাসায় চলো, রাত হয়েছে। আর এই ছেলেটাকে? ও আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা। মেয়েটার সাথে যাচ্ছি। আরে খালি মেয়েটা মেয়েটা বলছি, ওর নাম তো মেঘলা। এখন রাত 7টা বাজে, তাই তাড়াতাড়ি বাসায় নিয়ে আসলো। কিন্তু এখানে এসে আরেক ঝামেলায় পড়লাম। এটা মেয়ের বাবা না তো, মনে হয় বডিগার্ড, আর আমি শত্রু। মেয়েটার সাথে বাসায় যেটি ওর বাবা বলল। ওরা কারা? আব্বু, ওরা আমার ফ্রেন্ড। ও সাদিয়া, ওর কথাই বলেছিলাম তোমাকে। আর ও ওর বন্ধু অমর। এই ছেলে, তুমি আমার মেয়ের দিকে বারবার তাকাচ্ছ কেন? আঙ্কেল, আসলে দেখলাম আপনি আর আপনার মেয়ে অনেক সুন্দর। তোকে কিন্তু লাঠি দিয়ে পিটাবো। দেওয়ালের দিকে তাকিয়ে থাকো। বাদ দেন ওর কথা। আঙ্কেল, আমাদের কিছু খাবার ব্যবস্থা করবেন, খুব খিদা লাগছে। মেঘলা, এই মেয়েটাকে ভিতরে এনে খাবার দাও, আর ওকে বসার ঘরে ছোপাই খেতে দাও। এই ছেলেটা বেশি সুবিধার না। আঙ্কেল, আপনি মহান। আপনার মতো বাবা থাকলে মেয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। তোমাকে বলতে হবে না। আচ্ছা, কি জায়গায় আসলাম, অতিথি তবু সম্মান করে না। সেটা না হয় নাই করলো, তাই বলে খেতেই দিবে না, বাসায় ভিতরেও নিবে না। দূর, বাহিরে গিয়ে টাকা দিয়ে কিনে খাবো। বাহিরে চলে আসলাম কিছু খেতে। একটা দোকান থেকে কিছু খাবার খেলাম, পকেটে বেশি টাকাও নেই। কি করি, খাবার খাওয়া শেষ, বাহির দিয়ে ঘোরাঘুরি করছি। এমন সময় সাদিয়া আসলো। কিরে, তুই এখানে কেন? তুই চলে আসলি কেন? দূর, যে মানুষ তার বাসার ভিতরে নিতে চায় না, তার বাসায় আমার থাকতে হবে? আচ্ছা, আমিও যাব না, চলে আসছি। কেন, তুই যাবি না কেন? তুই কি ভাবছিস আমি এতটাই খারাপ
যেখানে তোকে ঢুকতে দিবে না আমি সেখানে থাকবো? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ছাড়া আমি থাকবো না। তবুও তোর আশা ঠিক হলো না। তুই মেয়ে মানুষ। থাক, সমস্যা নেই, এখন কিছু খাওয়া। খেয়ে এলি তো একটু আগেই। একটু খাইছি, খাবার ভালো না। আচ্ছা নে খা। সাদিয়া কিছু খাবার কিনে দিলাম। খাবার শেষে চল এখন যাই এখান থেকে। কোথায় যাব? এখান থেকে 2-3 কিলোমিটার দূরে আমার এক বন্ধু আছে, ওর বাসায় যাব। সেও এটার মতো করবে? না, আমার বন্ধুরা তোর বন্ধুর মতো না। শালা কুত্তা, কথা না বলে চল। তোর স্কুটার কই? এখানেই তো রাখছিলাম। চাবি কি নীরব এসেছিস খুলে? না। ওই শালা ডাইনি কুত্তি, তাহলে তোর বাইককে দেখে যাবে। তার মানে বাইক চুরি? হুম। এখন কি করব? চলো, হেঁটে হেঁটে যেতে হবে। পাকনামি করে চাবি রাখছো, তাহলে রেখে যাবে কে? আমার বাইক। চুপ, একদম চুপ। কোনো কান্না করলে গলার টিপে মেরে ফেলবো পেতনি। চল, হেঁটে যেতে হবে। পর্যাপ্ত টাকাও নেই যে গাড়িতে করে যাব। তুই তো তাড়াহুড়ো করে আসতে বললি, টাকা আনিনি। চল। দুজন হেঁটে যাচ্ছি। এখন রাত প্রায় 10টা বাজে। একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি। হঠাৎ লক্ষ্য করলাম আমাদের পিছন পিছন 2টা ছেলে ফলো করতে করতে আসছে। আমার আর বুঝতে বাকি রইল না এরা কারা। কিছু দূর যেতেই ছেলেগুলো আমাদের সামনে দাঁড়ালো, আর 2টা চাকু বের করে বলতে লাগলো, যা কিছু আছে বের কর। কেন? কি বের করব? টাকা পয়সা মোবাইল যা আছে। কেন বের করব? আমাদের দেশব। না, দিব না। কথা কানে যায় না? না, যাই না। কি করবি? দাঁড়া দেখাচ্ছি। বলে ছেলেটা আমাকে মারার জন্য এগিয়ে আসছে। সাদিয়া তো ভয় পেয়ে প্রায় আমাকে জড়িয়ে ধরে আছে। ছেলেটা আমার কাছে আসতেই দিলাম নাক বরাবর এক ঘুষি। ঘুষি খেয়ে ছেলেটার নাজেহাল অবস্থা। এবার দ্বিতীয় ছেলেটা আসলো, ওকেও কিছু দিলাম। এক পর্যায়ে আমাদের মধ্যে ভালো মারামারি শুরু হলো। ওরা 2জন, আমি একা। মোটামুটি ভালো মার দিচ্ছি, কিন্তু আমাকেও তো খেতে হবে। আমি একা, তাই কিছু ঘুষিও খেয়েছি। হঠাৎ একটা ছুরি দিয়ে পোঁচ মারলো আমার হাতে, আর দৌড়ে পালালো। হায় হায়, তোর তো অনেক রক্ত পড়ছে, এখন কি করি? তুই কেন ওদের সাথে মারামারি করতে গেলি? যা আছে দিয়ে দিতি। কেন দিব? ওদের শিক্ষা পাওয়া উচিত। ভালো মেরেছি। এখন যে তুই শিক্ষা পেলি কুত্তা, এখন এই রক্ত বন্ধ করবো কিভাবে? ওই যে দূরে একটা ফার্মেসি দেখা যাচ্ছে, চল ওইখানে যাই। ছেলেটা আমার হাতে পোঁচ মেরেছে ঠিক যেভাবে কেউ ছ্যাঁকা খেলে হাত কাটে। শুধু শুধু মারামারি করলি। আমাদের তো বেশি টাকা নেই, ফোনও নেই, কি নিত? শালা কুত্তি, তোর ক্ষতি করার মতলব ছিল ওদের? নে, কথা না বলে চল, ডাক্তারকে বল। দোকানে গিয়ে ডাক্তারকে দেখছি না। ডাক দিতেই ভিতর থেকে বের হলো। তারপর আমার হাত দেখে তো অবাক। আপনার এখানে কিভাবে কাটলো? আগে রক্ত বন্ধ করুন। তারপর ডাক্তার আমার হাত ব্যান্ডেজ করে দিল সব করে। তবে ওরাও বেশ মাইর খেয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি দোকান বন্ধ করব। সোনারা যেতে পারেন। ডাক্তার দোকান বন্ধ করলো। এখন কোথায় যাবি? আমার সেই বন্ধুর বাড়ি এখান থেকে আরো 2 কিলোমিটার দূরে। আর কত দূর? সামনে চল, দেখি গাড়ি পাই কিনা। রাস্তায় এসে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পর একটা গাড়ি আসলো, সেটাকে দাঁড় করালাম। গাড়ির ভিতরে একটা মেয়ে। আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি, পরীক্ষায় ফেল করে এসে বিপদে পড়েছি। বাইক চুরি হয়ে গেছে, আমাদেরকে একটু সাহায্য করবেন? অবশ্যই, আমিও বাড়িতে ঝগড়া করে আসছি, উঠুন গাড়িতে। মেয়েটার সাথে হালকা কথার মাঝে যেতে লাগলাম। আচ্ছা, আপনারা কোথায় যাবেন? এই সামনেই, এই বাসায় চলুন, সেখানে আপনারও থাকার ব্যবস্থা হবে। আচ্ছা চলুন। আচ্ছা, একটা কথা বলার ছিল। বলেন। আমরা যখন একসাথে যাচ্ছি আর একসাথে থাকবো, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? আর তুমি করে বলতে পারি? অবশ্য আমরা সমবয়সী। অবশ্যই, আমি এটাই বলতে চাচ্ছিলাম। পাম মারতেছিস তাই না? আপুটার সাথে ভাব নিতেছিস? ওই পেতনি, এত বেশি বুঝোস কেন? পরিচয়ও হওয়া যাবে না? কেন, অচেনা মেয়ের সাথে পরিচয় হবি কেন? সে যে তার গাড়িতে লিফট দিল, আর সে তো আমাদের বয়সী হবে, সো বন্ধুর মতো কথা বলতেই পারি। এমনি কি আপনি করে বলা যায় না? রাগ পেতনি। আর শোনো, ওর কথায় কিছু মনে করো না। আসলে এই ডাইনির মাথার একটা তার ছেঁড়া। তোমার নামটাই তো এখনো শুনলাম না। আমার নাম রিপা, আর তোমাদের? আমার নাম ওমর, আর ওর নাম সাদিয়া। ও, এই দাঁড়াও, সামনের ওই রাস্তায় যাও। রিপাকে রাস্তা বলে দিচ্ছি, ও যাচ্ছে। অবশেষে আমার সেই অনেক দিন আগের বন্ধুর বাসায় চলে আসলাম। অনেক দিন আগে এসেছিলাম, যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম, তখন পরিচয় ছিল, বন্ধু ছিল।
তারপর তার বাবার ট্রান্সফারের জন্য আর যোগাযোগ করতে পারিনি। মাঝে খোঁজ পেয়েছি এটা ওদের আসল বাড়ি, একবার এসেছিলাম তাই আজকে চিনলাম। বন্ধুর নামটা হলো জাহিদ, বাসার সামনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। কি রে, আমাকে মনে পড়লো? পড়বে না কেন, তুই তো হঠাৎ করে চলে গেলি, আর যোগাযোগ করলি না। কি শালা কুত্তা, তো রাজাইরা বক বক রেখে ভেতরে নিয়ে চল। এটা কে রে? সাদিয়া আমার বেস্ট ফ্রেন্ড, এই পেতনির জন্যই তো আজকে এখানে। একদম আমার দোষ দিবি না, তুই তো ফেল করেছিস। মাফ কর বোন, তোর সাথে কথাই পারবো না। এত ঝগড়া করিস কেন? ওই পেতনি এমনই। কুত্তা, ভিতরে চল। তোমরা তো দেখছি তোর বিড়ালের মতো লেগেই থাকো। তবুও ভালো লাগে। বাসর ভিতরে এনে সাদিয়া আর রিপাকে একটা রুম দেখিয়ে দিল। আমি আর জাহিদ এক জায়গায় থাকবো, ওদের পাশের রুমেই। সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়লো, জাহিদও শুইছে। আমি একটু ছাদে আসলাম, ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি, হাই রে, আমি 500 করে ওর জন্য এখানে আসলাম। আর হ্যাঁ, আমি কেন আসলাম জানতে চান তো? আসলে আমি সাদিয়াকে ভালোবাসি খুব বেশি, ওকে ছাড়া থাকতে পারি না। আর যদি আমাকে রেখে মেয়ে মানুষ একাই বাড়ি থেকে পালাতে, তাহলে যে কোনো বিপদ হতে পারত, যেটা আমি কখনো চাই না। কিরে, তুই এত রাতে এখানে কেন? তুই এখানে কেন তাহলে? এমনি ভালো লাগছিল না রুমে, তাই আসলাম। আমারও হ্যাঁ কই অবস্থা, বুঝলি? মাফ কর বোন। আরো কিছুক্ষণ সাদিয়ার সাথে ঝগড়া করে রুমে চলে আসলাম। এসে এক ঘুম দিলাম, এক ঘুমে সকাল 8টা। চল ফ্রেশ হয়ে আয়, খাবো। যে আসছি আমি। সাদিয়া চলে গেল, কিছুক্ষণ পর আমিও গেলাম এবং খেতে বসলাম। বাহ, খাবারটা তো খুব ভালো হয়েছে। আমি রান্না করছি যে। ওহ, তাই তো বলি, এত বাজে যেন। ইয়াক থু। কুত্তা রে। দয়া করে এখন ঝগড়া না করে খেয়ে নাও। আর কোনো ঝামেলা না করে খেয়ে উঠলাম। আর কিছু সময় নিয়ে, ভালো কিছু মুহূর্ত নিয়ে 3টা কেটে গেল। বিকেলের দিকে ছাদে বসে আছি, রিপা রুমে বসে আছে, আমি আর সাদিয়া ছাদে বসে আছি। দক্ষিণা মাতাল হাওয়া এসে সাদিয়ার চুলগুলো বারবার এলোমেলো করে দিচ্ছে, আর সেগুলো যত্ন করে কানের পিঠে গুজে রাখছে। আমার যে কতটা ভালো লাগছে বলে বোঝানোর নয়। আমার যেন কেমন শুধু ওর সাথে সাথে থাকতে ইচ্ছে করে। ওর সব কিছুই ভালো লাগে, খুব বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু ও কি মেনে নিবে? ও তো মনে হয় আমাকে বন্ধু ভাবে, শুধু বন্ধু। তাও বলতে হবে, কারণ আমি ওকে হারাতে চাই না। সাদিয়া, বল। একটা কথা বলার ছিল। কি বল? দাঁড়া একটু, আমি আসছি। আমি ছাদের এক কোণে একটা গোলাপ গাছ আছে, সেখান থেকে একটা গোলাপ ছিঁড়ে আনলাম, এনে ওর সামনে হাঁটু গেড়ে বসে, সাদিয়া, আমি না তোকে অনেক বেশি ভালোবাসি, সেই প্রথম যখন তোর সাথে পরিচয় তখন থেকে। কিন্তু বলতে সাহস পাইনি, যদি বন্ধুত্ব নষ্ট হয় তাই। কিন্তু এখন আর পারলাম না, আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। খুব বেশি ভালোবাসি তোকে। তুই কি আমাকে একটু অনুভব করিস না? একটু কি বুঝিস না? আমাকে কি একটু ভালোবাসবি? তোর কিউট বেবির আম্মু হতে দিবি? তোর হাত ধরে সারা জীবন বাঁচার সুযোগ দিবি? কথা দিলাম, কোনোদিন ছেড়ে যাব না। আই লাভ ইউ সাদিয়া, আই রিয়েলি লাভ ইউ। কি বলছিস এসব তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি তোকে ভালোবাসি। দেখ, এটা পাগলামি। আমরা বেস্ট ফ্রেন্ড আছি, ভালো আছি, সব সময় কথা বলতে পারি, একসাথে থাকি। এটা কি যথেষ্ট নয়? আমরা যখন জিএফ বিএফ হব, তখন তুই অন্য মেয়ের সাথে কথা বলতে পারবি না, আমি অন্য ছেলের সাথে কথা বলতে পারবো না। এমন আরো অনেক ঝামেলা হবে, আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। আমি চাই না এই ভালোবাসা। কিচ্ছু মানি না, আমি তোকে ভালোবাসি এটাই জানি। কথাটা বলে ধীরে ধীরে সাদিয়ার দিকে এগোতে লাগলাম। এক পর্যায়ে ও দেওয়ালে আটকে গেল। আমি এখন ওর এতটা কাছে যে ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি যেন কোনো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি ওর প্রতি। হঠাৎ সাদিয়া যেটা করলো, আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সাদিয়া আমাকে থাপ্পড় মারলো। সাদিয়া এটা করতে পারলো, আমাকে থাপ্পড় মারলো। গালে হাত দিয়ে তাকিয়ে আছি সাদিয়ার দিকে। তুই যেটা ভাবছিস সেটা কোনোদিন হবার নয়। আর হ্যাঁ, তুই যদি আমার বন্ধু হয়ে থাকতে পারিস, তাহলে আমার কাছে আসবি। অন্য সম্পর্কের দাবি নিয়ে আসতে চাইলে আমার কাছে আসবি না। আমি শুধু অবাক হচ্ছি, সাদিয়া এগুলো কি বলছে? আচ্ছা ঠিক আছে, চলে যাব, আর তোকে ভালোবাসি বলবো না। কথাগুলো বলে নিচে চলে আসলাম। রাতে রিপা বলল ও নাকি সকালে চলে যাবে। ও ওর ভুল বুঝতে পারছে। রাতে কেমন যেন ভালো লাগছে না। খেতে বসছি, তাও ভালো লাগছে না। অন্যদিন হলে সাদিয়াকে অনেক জ্বালাতন করতাম, কিন্তু আজকে ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আসলে অনেক ভালোবাসি পাগড়িটাকে, ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না।
জানি না এখন কি করে থাকবো। খাওয়া শেষে রুমে এসে শুয়ে পড়লাম। আজকে জাহিদের সাথেও তেমন কথা বলিনি, কালকে চলে যাব বলে রাখছি। রাতে ঘুমিয়ে গেলাম, সকালে উঠে একটু ছাদে গেলাম। কেন জানি না, মন তো এখনো ভালো না, এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে। ওকে ছাড়া কি করে থাকবো? আমি কি খারাপ নাকি যে আমাকে ভালোবাসা যায় না? বন্ধুরা কি ভালোবাসতে পারে বা বিয়ে করতে পারে না? যাই হোক, নিচে এসে ফ্রেশ হলাম। খবর কোনো মুড নেই। রিপা ওর গাড়িটা আমাদের জন্য রেখে গেল। আমরা যে শহরে থাকি ওই শহরে থাকে, পরে নিয়ে যাবে। রিপা চলে গেল, আমরাও জাহিদের কাছে বলে রিপার গাড়ি নিয়ে চললাম। তবে আজকে এক অন্যরকম চলা, তে কোনো কথা বলছি না। ও যেন কেমন করে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছেও না। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করালাম। কিছু খাবি? সকালে কিছু খাইনি। চল খাইয়ে নিয়ে আসি। সাদিয়া নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। দুজন চুপচাপ খাচ্ছি, কোনো কথা বলছি না। অন্যদিন হলে কথার ঝড় উঠতো, কিন্তু আজকে আমার কোনো ইচ্ছেই নেই কথা বলার। সাদিয়া আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। ও হয়তো ভাবছে হঠাৎ করে আমি এমন বদলে গেলাম কি করে। আমি যখন রেস্টুরেন্টে আসতাম তখন দুজন কত মজা করতাম, অনেক ফাইজলামি করতাম, কিন্তু আজকে আর না। ওর কথা মতো ওর থেকে দূরে চলে যাব। থাক, ও একাই। ও যখন আমাকে চায় না ওর জীবনে, তাহলে আমি চলে যাব। খাওয়া শেষে চুপচাপ বিল দিলাম। অবশ্য পকেটে বেশি টাকা ছিল না, কম দামি খাবার খেয়েছি। গাড়িতে এসে বসলাম, গাড়ি চালাচ্ছি আর ভাবছি সাদিয়া আমার সাথে অনেক অধিকার দেখাতো। আমিও ভাবতাম ও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু ভুল প্রমাণ করলো। অনেকক্ষণ গাড়ি চালানোর পর একটা শান্ত জায়গায় গাড়ি দাঁড় করালাম। সেখানে নেমে গেলে সাদিয়াও নামলো, কিন্তু কিছু বলল না। সেখানে কিছুক্ষণ থেকে আবার চললাম। অবশেষে বাড়ির কাছে আসলাম, তাই গাড়িটা দাঁড় করিয়ে সাদিয়াকে বললাম নামতে। তুই এখান থেকে চলে যা, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আমাকে আমার বাসায় দিয়ে আসবি না? না, আজকে এখান থেকেই তোর সাথে পথ চলা বন্ধ ভেবেছিলাম। দুজন দুজনের হাত ধরে সারা জীবন বাঁচবো, কিন্তু সেটা হলো না। যাই হোক, এখন যা। আচ্ছা, আমরা তো বন্ধু হিসেবে থাকতে পারি আগের মতো। না, বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়, কিন্তু ভালোবাসা থেকে বন্ধুত্ব অসম্ভব। আগের মতো হলে কি হবে? অনেক কিছু। তুই কি কোনোদিন আমার কাছে আসবি না? না, কিন্তু তোর দরকার হলে আসবি, আমি তোর অপেক্ষায় থাকবো। কোনোদিন আমার ভালোবাসা বুঝলে চলে আসিস, আমি অপেক্ষায় আছি। যদি কোনো দরকার হয় তবুও আসবি না? না, আসবো না। কেন? সেটা আর বলতে হবে না নিশ্চয়ই। এখন যা বাসায়, হয়তো অনেক চিন্তা করছে। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। অনেক মিস করবো সেই আগের দিনগুলো। আমি এখন যাই। কথাগুলো বলে গাড়িতে উঠে চলে আসলাম। সাদিয়া কেমন যেন কান্না কান্না ভাব করে কথা বলল। কিছু দূর আসার পর গাড়ির স্পিড অনেক বাড়তে লাগলো, আর গাড়ি আবার কন্ট্রোলের বাইরে যেতে লাগলো। কি করব বুঝতে পারছি না। স্পিড ভারী চলেছে, কি করি এখন? একসময় গাড়িটা অনেক জোরে একটা বাসের সাথে ধাক্কা খেলো। তারপর কি হলো মনে নেই। যখন জ্ঞান ফিরল, তাকিয়ে দেখি আমি হাসপাতালে, আর সাদিয়া আমার হাত ধরে কান্না করছে। বুঝলাম না কিছুই। আমার জ্ঞান ফিরেছে দেখে সাদিয়া অনেক খুশি হলো আর ডাকাডাকি শুরু করে দিল। না জানি কি হয়েছে। আমার বাবা মা এবং সাদিয়ার বাবা মা আসলো আমার কেবিনে। থ্যাংক গড তোমার জ্ঞান ফিরছে। ডাক্তার কোনো নিশ্চয়তাই দিতে পারছিল না। কেন, কি হয়েছিল আমার? তুই রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলি, সেখানকার মানুষ তোকে খুঁজে হাসপাতালে নিয়ে এসেছে। তারপর আমরা তোকে খুঁজতে খুঁজতে জানতে পারি একটা ছেলে হাসপাতালে আছে, কিন্তু কোনো লোক নেই তাকে চেনার মতো। তারপর আমরা দৌড়ে আদি এসে দেখি তুই। আজকে 1 মাস পর তোর জ্ঞান ফিরলো। কি বলো? 1 মাস? কি বলে? সব এতদিন অজ্ঞান ছিলাম? ডাক্তার বলেছিল তুই কোমায় চলে গেছিস। মাথায় অনেক আঘাত লাগার কারণে এমন হয়েছে। আর তুই কি জানিস এই 1 মাস সাদিয়া কি কি করেছে তোর জন্য? কি কি করেছে? সারাক্ষণ তোর সাথে থেকেছে, সবসময় নামাজ পড়ে কান্না করেছে তোর জন্য, সারা দিন সারা রাত তোর পাশে বসে থেকেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। পাশে সাদিয়ার দিকে তাকাতেই তো আমি অবাক, কারণ আমি সাদিয়ার দিকে তাকিয়ে তো সব খেলাম। এই কি অবস্থা? সাদিয়ারও তো আগে দেখতে কত কিউট আর গুলুমুলু ছিল, এখন চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আগের থেকে শুকনো লাগছে। তোর এই অবস্থা কেন? আব্বু আম্মু, তোমরা বাহিরে যাও। আব্বু আম্মু চলে গেল? কি হলো বল? শালা কুত্তা, তুই কথা বলবি না। কেন? তুই আমাকে একা করে কোথায় যাচ্ছিলি? না ফেরার। আর কিছু বলতে পারলাম না, কারণ সাদিয়ার ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে ফেলেছে।
আমিও আর ছাড়ানোর চেষ্টা করলাম না। তার মধ্যে আমি অসুস্থ, হাত ভেঙে গেছে, মাথায় ব্যান্ডেজ। কেন জানি না সাদিয়ার ছোঁয়ায় শরীরে কারেন্ট খেলে গেল। খুব ভালো লাগছে, ইচ্ছে করছে এমন করে কাটিয়ে দেই সারা জীবন। কতক্ষণ ছিল পাগলিটা জানি না, কারণ আমি ঘরে ছিলাম ওর। অনেকক্ষণ পর যখন ছাড়লো, দুজনই হাঁপাচ্ছি। সাদিয়া মুচকি মুচকি হাসছে। এটা কি করলি? কি করলাম? এতদিন কষ্ট দিয়েছিস, সেটা সুদ নিলাম। কই কষ্ট দিলাম? কুত্তা, তুই জানবি কিভাবে? তোর জন্য কত কান্না করেছি, কত আল্লাহর কাছে তোকে ফিরে চাইছি। ভালোবাসিস? না, তোকে কে ভালোবাসবে? শালা কুত্তি, ফাইজলামি। তাইলে এতদিন কান্না করলি কেন? আর কিস দিলি কেন? জানিস যখন, তাহলে বলছিস কেন? তুই জানিস তুই যেদিন আমার সাথে কথা বলা বন্ধ করলি, সেদিন থেকে আমি কতটা কষ্ট পেয়েছি। গাড়িতে কথা বলিস নাই, কোথাও কথা না বলে আমাকে দূরে ঠেলে যখন চলে আসলি, জানিস আমি তখন কতটা একা বোধ করেছি। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। পরে বুঝতে পারলাম আমিও তোকে ভালোবাসি। ভেবেছিলাম সকালে তোর কাছে যাব, কিন্তু বাসায় যাওয়ার পর তোর আম্মু ফোন করে তোর কথা বলল, আর সেটা শুনে আমি তো কান্না করে অজ্ঞান হয়ে গেছিলাম। আর আজকে প্রায় 1 মাস পর তোর জ্ঞান ফিরলো। অনেক খুশি লাগছে আজকে। ওলে ওলে, এতটা ভালোবেসে ফেলেছিস? তোকে কে ভালোবাসে? আমি কোনো কুত্তা বান্দরকে ভালোবাসি না। যা সর। আচ্ছা, এবার কিন্তু একবারে না ফেরা দেশে চলে যাব। তার আগে আমার হাতে মরবি, কুত্তা বান্দর হনুমান বিলাই লালিন্দুর উল্লুক। থাম থাম, আর বলিস না, পেট ভরে গেছে। আর কোনোদিন ওই কথা বলবি না। আরে আরে, এত কান্না করার কি হলো? মেয়েরা যে এত কান্না কই পায় আল্লাহই ভালো জানে। এই কথা আর বলবি না, আমি তোকে হারাতে চাই না। তোমাদের সব মিটলো? হঠাৎ আব্বুর কণ্ঠ শুনলাম। হ্যাঁ আব্বু, সব মিটছে, আপনি ব্যবস্থা করেন। ব্যাপার কি? সাদিয়া আব্বুকে আব্বু বলছে কেন? বুঝলাম না কিছু। আবার কিসের ব্যবস্থা করবে? কিসের ব্যবস্থা করবে? তোকে বলবো কেন? আচ্ছা, বলতে হবে না তোকে। ওমর আজকে বিকেলে তোমাকে রিলিজ করে দিবে। বাসায় নিয়ে ঠিক মতো যত্ন নিলে ঠিক হয়ে যাবে, ডাক্তার বলেছে। আর কতদিন লাগবে? ডাক্তার বলেছে আরও 20 দিন লাগবে। হাত এবং মাথা, হাত আগেই ঠিক হয়েছে, তেমন সমস্যা নেই, কিন্তু মাথার আঘাত শুকাতে সময় লাগবে। এখনই এতদিন? আর সাদিয়া, তুমি বাসায় যাও। কতদিন ধরে ঠিক মতো গোসল করো না, খাও না। ওমরকে বাসায় নিয়ে তোমাকে ফোন দিব। না আব্বু, আগে ওকে বাসায় নিব, তারপর সব। আচ্ছা ঠিক আছে পাগলি মেয়ে, তাহলে আমি বাসা থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। আব্বু চলে গেল। আমি আর সাদিয়া সারাদিন এমন করে কাটালাম। দুপুরে খাইয়ে দিয়েছিল, আমিও দিতে চেয়েও পারিনি, কারণ হাতে ব্যান্ডেজ। বিকেলে বাসায় নিয়ে যাওয়া হলো। বাসায় বেশ যত্ন নেওয়া হচ্ছিল। সাদিয়া তো আছে, কত যে ওর ঠোঁটের মিষ্টি খাওয়াইছে হিসেব নেই। পাগলিটা অনেক ভালোবাসে আমাকে। আজকে 20 দিন শেষ। আমার ব্যান্ডেজ খোলার জন্য ডাক্তার এসেছে। ডাক্তার সাহেব, আমি কি এখন থেকে আগের মতো চলতে পারবো? অবশ্যই, তবে আপনি গাড়ি চালানো থেকে দূরে থাকলে ভালো হবে। আপনার যে অবস্থা হয়েছিল, আমরা তো ভেবেছিলাম আপনি বাঁচবেন না, কিন্তু আপনার উপরে সবার দোয়া এবং আল্লাহর রহমতের কারণে বেঁচে গিয়েছেন। এখন তার কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু কিছু ওষুধ নিয়ে যাব, সেগুলো ঠিকমতো খাবেন, তাহলে আপনার কাটার ভিতরে কোনো সমস্যা থাকলে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, চলুন এগিয়ে দিয়ে আসি। না ধন্যবাদ, আপনি এখন অসুস্থ। আচ্ছা ঠিক আছে। আজকে সাদিয়া ওর বাসায় গিয়েছে, এতদিন এখানেই ছিল। বিকেলে রুমে ভালো লাগছে না, তাই ছাদে দাঁড়িয়ে বিকেলে প্রকৃতি দেখছি। হঠাৎ পিছন থেকে কে যেন জড়িয়ে ধরলো। এই কে কে? আমি। ওরে পেতনি তুই? কুত্তা। আমি পিছনে ফিরে সাদিয়াকে জড়িয়ে ধরলাম, আর হঠাৎ করে ছেড়ে দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। আহ কি শান্তি! সাদিয়াও আমার সাথে তাল মেলাতে লাগলো। আরে আরে, আপনারা দেখেন কেন? চোখ বন্ধ করেন মিয়ারা। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। কুত্তা, মরেই তো যাচ্ছিলাম প্রায়। এতক্ষণ কেউ থাকে? আমি থাকি। পাগল, একটা খুশির খবর আছে। কি? আগামী শুক্রবার তোর আর আমার বিয়ে। তাই নাকি? তোকে কে বললো? নিচে আব্বু আম্মু আলাপ করতেছে। আমি কিন্তু আগেই বলে রাখছি, আমাদের 3টা ছেলে হবে, 4 বাপ বেটা একসাথে রাস্তায় বের হব। আহ কি আনন্দ! আর নাম রাখবি, একটার নাম রয়্যাল, একটার নাম বেঙ্গল, আর একটার নাম টাইগার। তারপর যখন রাস্তায় বের হব, সবাই বলবে, দেখ দেখ, রয়্যাল বেঙ্গল টাইগারের বাপ যাচ্ছে। আর পাঠক পাঠিকা, আপনাদের দাওয়াত রইল, সবাই আসবেন কিন্তু। হ্যাঁ, খালি হাতে আসবেন না। আমাদের কিউট বেবির জন্য গিফট নিয়ে আসবেন।
হাই রে, ইচ্ছে রে, এত ইচ্ছে নিয়ে কেমনে থাকে যে? থাকি একভাবে। তুই শুধু আমার রয়্যাল বেঙ্গল টাইগারের মা হইস। এখন রুমে যাব, রাত হয়েছে। চল। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসলো। আজ আমাদের বিয়ে। সকালে জাহিদ এসেছে। আর হ্যাঁ, রিপাকেও নিয়ে আসছি আমাদের বিয়েতে। রিপা সাদিয়ার বাসায় গিয়েছে, সাদিয়াকে আনতে গিয়েছে। সাদিয়া আসার পর শপিং করে আনলাম। আমি এখন বিয়ের জন্য বসে আছি। সামনে কাজী বসে আছে। পুরো বাড়ি মানুষ আনন্দ করছে। কাজী সাহেব কবুল বলতে বলল, আমি বললাম, এবং সবকিছু মেনে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। এখন আমি বাসর ঘরে। জাহিদ বলে গেল বিড়ালটা যেন ভালো করে মারি, কিন্তু সেটা না বোঝা আমি। সাদিয়া খাটের উপর লাল বেনারসি পরে বসে আছে। আমি পাশে ঘোমটাটা খুললাম। ইস কি লাগছে রে, আমি তো ক্রাশ খেলাম। এমন করে সাজতে কে বলেছে ক্রাশ খেলাম? তার জন্যই সেজেছি। আজ তোর আর আমার 3 ছেলে আমার কাজ শুরু করব। কি বললি? তুই এখনো তুই করে বলিস কেন? কি বলবো? তুমি বলবি। আচ্ছা, আকাশের লাল পরি, আজ তোমার ভালোবাসার সাগরে ডুব দিব। দেখা যাবে আজ কে কত পারে। ওকে, মিশন শুরু। আরে পাঠক পাঠিকা, আপনাদের কি লজ্জা শরম নেই নাকি? আমাদের বাসর দেখবেন। যান যান, দাওয়াত দিয়েছিলাম, খেয়েছেন, এখন বাসায় যান। আর আগামী গল্পের জন্য অপেক্ষা করুন। ততক্ষণে আমি ছেলে আনার কাজে লেগে পড়ি। পাঠক পাঠিকা জানি না কে কি ভাবছেন, কিন্তু গল্পটা শেষ না করে পারলাম না। কেউ কোনো সাড়া দেন না। প্রথম পর্বে খুব ভালো সাড়া পেয়েছি, তাই এত দূর আসা। কিন্তু এখন সেই আশা নেই। আর মনে হলো গল্পটা ভালো হচ্ছে না, তাই শেষ করলাম। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আবার নিয়ে আসবো বেস্ট ফ্রেন্ড সিজন 2। আশা করি পাশে থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা সিজন 1-এ অনেক সাড়া দেওয়ার কারণে আমরা আবারও সিজন 2 নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন এবং শুনতে থাকুন। সিজন 2 এখানেই অ্যাটাচড করে দিলাম। যাচ্ছি, বুঝি না মা কেন যে আদর করে না। আব্বুকে আরেকটা বিয়ে করাবো, কি বলো আম্মু? হারামজাদা দাঁড়া, আজকে তোর খবর আছে। আমাকে আর পায়েকে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। তোর আজকে খাওয়া বন্ধ শয়তান। ও আমার মাদার ইন্ডিয়া, এটা করবেন না। আপনার ছোট ছেলেটা মারা যাবে না খেয়ে। চুপচাপ ফ্রেশ হয়, এক জায়গায় যেতে হবে। আম্মু খেতে দাও, খিদা লাগছে অনেক। তোর খাওয়া নেই, আগে বাজার করে আন, তারপর খাবার দিব। আচ্ছা টাকা দাও, আর কি কি আনবো লিস্ট দাও। আম্মুর কাছ থেকে সব বুঝে নিয়ে বের হলাম বাজারের দিকে। আসলে মধ্যবিত্ত তো, তাই নিজেরই বাজার করতে হয়। আব্বু দেশের বাহিরে আছেন, তাই সব আমাকেই করতে হয়। আম্মু আমাকে দিয়ে কাজ করলে কি হবে, খুব দরদ করেন আর ভালোবাসেন আমাকে। একবার জ্বর হয়েছিল আমার, আম্মু অনেক কেঁদেছে। তখন থেকে আর বৃষ্টিতে ভিজি না, ওইটার জন্যই জ্বর আসছিল। বাজারে যাওয়ার পথে জাহিদের সাথে দেখা। ওই শালাই আরেক হারামি আমাকে নিয়ে গেল বন্ধুদের কাছে। কি রে, তুই এই অবস্থায় কই যাস? বাজারে। বাহ, লক্ষ্মী ছেলে। আচ্ছা যা। বিকেলে জমি আড্ডা হবে। ভাগ হালা। ওদের কাছ থেকে কেটে আসলাম, না হলে সারাদিন আটকে রাখবে আবার। বাজার করে বাসায় ফিরে তো আমার চোখ কপালে উঠে গেল। এটা আমি কি দেখছি? এতদিন পর ও আমাদের বাসায় আসলো। এতে ধুর, আপনাদের না বলে বকবক করছি। আসলে সাদিয়া আসছে আমার বাসায়, এসে আম্মুর হাতে খাবার খাচ্ছে। মানে আম্মু খাইয়ে দিচ্ছেন। হায় রে আম্মু রে, এত বেলা হয়েছে আমাকে না খাইয়ে রেখে অন্যের মেয়েকে খাওয়াচ্ছ। শুনছিলাম মায়েদের নিজের সন্তানের প্রতি দরদ বেশি, কিন্তু এখানে আমার মা উল্টা ওরে আম্মু তোমার এটা কাজ, আর এই পেতনি তুই আমার আদরের ভাগ নিতে আসছিস আবার, তাই না? দূর হ, আগে খেতে দে, অনেক দিন ধরে খাই না আন্টির হাতে। যা তো এখান থেকে। তোর রুমে খাবার রাখা আছে, আর বাজার রান্না করে রেখে যা। আমি এই অবিচার মানি না। নিজের ছেলের প্রতি এতটা নিষ্ঠুর হলো আম্মু, আমি এটা মানি না। তুমি তোমার ছেলে রেখে বান্ধবীর মেয়েকে খাওয়াচ্ছ। দূর চাই, ও একটা পেতনি, লক্ষ্মী না, শেওড়া গাছের পেতনি, বুঝলা? থাকো, আমি গেলাম। রুমে চলে আসলাম। রাগ দেখিয়ে আম্মু এমন ব্যবহার করতে পারলো? অবশ্য ওই গাদিয়া আসলে এমন করে। রুমে বসে বসে ফোন চালাচ্ছি, এমন সময় সাদিয়া আসলো। কি রে বান্দর, রাগ কমছে? দূর হ পেতনি, তুই সব মাটি করতে আসছিস। মাত্র তো শুরু রে স্যামরা। আমি এখন থেকে এখানেই থাকবো, আর আগের মতো তোর সাথে কলেজে যাব। মানে? আমি তোদের এখান থেকে লেখাপড়া করব। তাহলে আমি শেষ? তাই তো আশা, তোকে ঠিক করবো এবার। তুই অনেক বান্দর হইছিস। তোর চুপ কর তো। খিদা লাগছে? না, আমার খিদে লাগে না।
হইছে, আর রাগ দেখাতে হবে না। আয়, আমি খাইয়ে দিব তোকে। আসছে ম্যাম। চুপ কুত্তা, আয় বলছি। ওকে খাচ্ছি, দে। অনেক খিদা লাগছে। সাদিয়ার হাতে খাচ্ছি, কত মায়াবী একটা মুখ। আপনাদের তো বলতে ভুলেই গেছি, সাদিয়া দেখতে একদম পরীর মতো। ও আমার ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে এসএসসি পাশ করেছি। তারপর ওর বাবা যে কোম্পানিতে জব করত, সেখান থেকে ট্রান্সফার হয়। তার জন্য এতদিন দূরে ছিল। আগে পাশাপাশি বাসা ছিল। খুব আনন্দে কাটতো দিনগুলো। কি রে, এমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থেকে কি ভাবছিস? তোর না জানলেও চলবে। নে, জলদি খাবার শেষ করে নে। আজকে কিবার মনে আছে তো? কিবার যেন? হায় রে, তোকে নিয়ে পারি না। সেই আগের মতোই গাধা আছিস। আজকে শুক্রবার, ওহ, ভুলেই গেছিলাম। নামাজ পড়ে আসবি, তারপর দুজন ঘুরতে যাব। অনেক দিন ধরে একসাথে নদীর পাড়ে ঘুরতে যাই না। মিস করি আগের সময়গুলো। ওকে, খাবার শেষ করলাম। আসলে সাদিয়া এর আগে অনেকবার আমাকে খাইয়ে দিয়েছে, আমিও দিয়েছি। বেস্ট ফ্রেন্ড বলে কথা। আর তার মধ্যে সাদিয়াকে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে ক্রাশ খাই, কিন্তু বুঝতে দেই না। খাওয়া শেষে গোসল করে পাঞ্জাবি পরে মসজিদে আসলাম। এসে হুজুরের কাছ থেকে কিছু হাদিস শুনলাম। তারপর আজান হলো, নামাজ পড়লাম জামাতের সাথে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই সাদিয়া এগিয়ে এলো। কি সমস্যা? কুত্তা, ভাবনা ধরে চল ঘুরতে যাব। আজকে অনেক দিন পর আসলাম। চলো, এখন নদীর পাড়ে অনেক সুন্দর সুন্দর মেয়ে আসে। যদি একটা পছন্দ করে পটিয়ে নিতে পারি। কোনো মেয়ের দিকে তাকালে তোর খবর আছে। আচ্ছা, আমি অন্য মেয়েদের দিকে তাকালে তোর সমস্যা কি শুনি? তোর শুনতে হবে না, তাকাবি না। যথা আজ্ঞা মহারানী। মনে থাকবে তো? অবশ্যই। চল তাহলে যাই। পাঞ্জাবিটা খুলে আসি। যা। টি শার্ট বিছানায় রাখা আছে, ওইটা পরে আসবি কিন্তু। আচ্ছা। রুমে চলে আসলাম। ও মা, এটা তো সাদিয়ার শাড়ির কালারের সাথে ম্যাচ করে। ওর শাড়ি কালো, আমার শার্টও কালো। বাহ, পেতনিটা মনে রাখছে। আমার পছন্দের কালারটাও কালো। শাড়ি পরেছে দেখে এক গাদা ক্রাশ খেয়েছি, কিন্তু ওকে বুঝতে দিলাম না। পাঞ্জাবি পরে চুলটা একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিলাম, তারপর বের হলাম। বাইরে আসার পর সাদিয়া তো সেই কখন থেকে তাকিয়েই আছে, চোখ ফিরাচ্ছে না। কিরে পেতনি, এমন করে কি দেখিস? বাহ, বান্দরটাকে তো কালো শার্টে খুব সুন্দর লাগছে। আর পামনা দিয়ে চল। আর কোনো কথা না বাড়িয়ে বের হলাম নদীর পাড়ে যাবার জন্য। রিকশায় উঠলাম। দুজন খুব ভালো লাগছে। আসলে ছোট থেকে আমি সাদিয়াকে পছন্দ করি, কিন্তু বলতে পারি না। ও যে পেতনি না, জানি বন্ধুত্বটা নষ্ট করে চলে যায়। আচ্ছা, আমাদের দুজনকে দেখে লোকে কি বলবে? স্বামী বনাম স্ত্রী। ইস, বয়ে গেছে তোর মতো বান্দরের বউ হতে। তোর মতো পেতনিকে বিয়েও করব না, ভালো মেয়ে খুঁজে নিব। কি যেন বলছিস? গলা টিপে মেরে ফেলবো কিন্তু। চুপচাপ রইলাম, আর কথা বললাম না। নদীর পাড়ে চলে আসলাম। রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে নদীর ধারে হাঁটতে লাগলাম। আহ, কি সুন্দর পরিবেশ, দেখলে মন ভরে ওঠে। দেখ, কাশফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে, তাই না? হইছে, আর বলতে হবে না। আসলে নিতে ইচ্ছে করছে, সেটা না বলে সুন্দর লাগছে। তাহলে কথা বলছিস কেন? এবার খুশি তো? অনেক বেশি। চলো এখন একটু ঘুরে নেই। নদীর ধারে ঘুরছি, প্রাকৃতিক পরিবেশ যে কত সুন্দর বলে বোঝানোর নয়। নদীর ধারে কত পাখি কিচিরমিচির করছে, কাশফুলগুলো বাতাসে দুলছে। নদীর পানিতে জেলে জাল ফেলছে, দেখতে কত সুন্দর লাগছে। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে। মন খারাপ থাকলে এখানে আসলে মন ভালো হবে নিশ্চিত। ওই, আমি ফুচকা খাবো। আমাকে খাবি? না, ফুচকা কিনে দি কুত্তা, শুধু আজাইরা কথা। আচ্ছা দিচ্ছি, চল। তোর কপাল যে জামাই পড়বে, ও নিশ্চয়ই অল্প দিনে পাগলা গারদে যাবে। সেটা আমার ব্যাপার। আমি আজকে শেষ। এখন যদি ওদের সামনে পড়ে যাই, তাহলে আমাকে কি যে করবে। এই অবস্থায় যদি দেখে আসলে আমাদের সামনে জাহিদ, শামীম, শরীফ ওরা আছে, ওই চল অন্য জায়গায় গিয়ে তোকে ফুচকা খাওয়াবো। কেন, এখানে কি হবে? সমস্যা আছে, চল। আমি এখান থেকেই খাবো। হাই রে পেতনি, ওই দেখ আমার বন্ধুরা, ওরা যদি আমাদের এই অবস্থায় ঘুরতে দেখে কি যে বলবে। কি হবে, চল তো। কিরে, ভাবিকে তো আগে দেখালি না, আর আমাদের তো বললিও না। আরে ধুর, ভাবি পাইলি কই তুই? এটা কে? আমাদের দেখে না চেনার ভান করছো, তাই না? না, ও আমার বন্ধু। তুমি এটা বলতে পারলে? আমাদের এতদিনের সম্পর্ক তুমি বন্ধুদের জন্য অস্বীকার করছো? আরে জ্বালায় পড়লাম তো। ওই, তুই সবার সামনে কি শুরু করলি? কবে আমাদের ভালোবাসার সম্পর্ক হলো পেতনি? থাকো তুমি তোমার বন্ধু নিয়ে, আমি যাচ্ছি চলে। এটা একটা কাজ করলি, মেয়েটাকে কাঁদিয়ে দিলি। ধুর, কি শুরু করছিস?
প্রেম করো আর বললেই বলো কি শুরু করছি। ডুবে ডুবে জল খাও, আমাদের বলো না চান্দু। আরে ভাই, আমাকে তো একটু বলার সুযোগ দে। ও হলো আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড সাদিয়া। আর এখনো 2 বছর আগে আমাদের বাসা অন্য জায়গায় ছিল। সেখানে সাদিয়া আর আমরা এবং আমাদের চাচারা থাকতে পাশাপাশি বাসা ছিল। খুব ভালো কাটতো দিনগুলো। কিন্তু ওর বাবা যে চাকরি করত, সেখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় চলে যায়, তাই এতদিন দূরে ছিল। এর মাঝে তোদের এখানে চলে আসি আর ভর্তি হই। আমরা সারা জীবন একসাথে চলে এসেছি। কিন্তু ও খুব পেতনি, দেখলি তো কেমন করে ফাঁসিয়ে গেল তোদের সামনে। বুঝলাম। আর কি? দেখতে তো খুব ভালো, তোর সাথে খুব মানাবে। রে, ম্যাচিং কাপড়ে দুজনকে খুব মানিয়েছিল। ওকে কি পছন্দ করিস নাকি? ছোট থেকেই, কিন্তু বলতে পারিনি বন্ধুত্ব হারানোর ভয়ে। এখন কি বলবি না? বলবো একদিন সুযোগ পেলে। আচ্ছা ঠিক আছে, আমাদের ট্রিট দিস। আব্বে হালা, প্রেম করলাম না ট্রিট চাস? তো কি আমরা নিব, তুই দিবি? ভাই মাথা গরম করবি না, আমি বাসায় যাব। কেন, আড্ডা দিব, চল। না, ফাঁসিয়ে গিয়েছে সেটার মজা দেখাবো। যেতে দে। আচ্ছা তাহলে গেলাম। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু একাই রান্না করছে, সাদিয়াকে কোথাও দেখছি না। ওই আম্মু। কি হয়েছে? সাদিয়া কই? ছাদে আছে মনে হয়। ধন্যবাদ। তাড়াতাড়ি ছাদে চলে আসলাম। ও মা, এসে দেখি আমার খরগোশটা কোলে নিয়ে একা একাই যেন কি বলছে আর হাসছে। আমি পিছন থেকে গিয়ে চুলের মুঠি ধরলাম। ওই শালি পেতনি, তুই আমাকে ওইভাবে ফাঁসিয়ে চলে আসলি কেন? ওই কুত্তা ছাড় বলছি, লাগছে তো। তুই তো আমার গার্লফ্রেন্ড লাগিস, তাই না? তাহলে তো এখন আমার অনেক কিস করতে ইচ্ছে করছে। কথাটা বলে সাদিয়াকে দেওয়ালের সাথে লাগিয়ে ধীরে ধীরে কিস করতে যাচ্ছি। ওই পেতনি ও যেন কেমন কিছুই বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। কি কিস করব কি? কুত্তা খুন করবো তোকে। তাইলে ওইখানে ওই কথা বললি কেন? তখন তোর মুখটা যে লাগছিল না, ইস। কুত্তি, মজা নিস, দেখে নেব তোকে। এখন তো কত যাচ্ছে, দেখে নে, পরে দেখতে হবে না। দূর থাক তুই। ওকে ছেড়ে ডুবে চলে আসলাম। আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম যখন সাদিয়ার অনেক কাছে চলে গিয়েছিলাম। ওর শরীরের মাতাল করা ঘ্রাণ আমাকে কেমন যেন কাছে টানছিল। কিন্তু পরে ভাবলাম ও আমার বন্ধু, তাই কিছু করলাম না। ও কাছে থাকলে যেন তোকে পাবার ইচ্ছেটা বেড়ে যায় 1000 গুণ। কিন্তু ওর মনে কি আমার জন্য জায়গা আছে? রুমে এসে একটা গল্পের বই নিয়ে বেলকনিতে চলে আসলাম। সোফায় বসে বই পড়ছি। বই পড়তে পড়তে কখন যে রাত 10টা বেজে গিয়েছে বুঝতেই পারিনি। একটু পর আম্মু ডাক শুরু করলো। মিনহাজ, কইরা তুই? কি হয়েছে? কার বাড়িতে ডাকাত এসেছে? ফাজিল ছেলে, খেতে আয়। আসছি, দাঁড়াও। বইটা রেখে খেতে গেলাম। অনেক খিদা লাগছে। এখানে এসে তো চোখ ঝলমল করছে, কারণ আমার সব পছন্দের খাবার আমার সামনে রাখা আছে। খাবার টেবিলে গিয়ে তো খিদে বেড়ে গেল আমার। সব পছন্দের খাবার রান্না করা হয়েছে। আম্মু জলদি খেতে দাও, তর্স হইছে না। বাব্বা, এত খিদে? আচ্ছা বয়স দিচ্ছি। আম্মু খাবার বেড়ে দিল। সাদিয়া কথা বলছে আর খাচ্ছে। আমি বসে নিচ দিয়ে পায়ে খোঁচা দিলাম। কি কুত্তা লাল বান্দর, খোঁজাচ্ছিস কেন? এখন ভালো লাগছে তা না? রেগে কি চুপ করেছিলি এতক্ষণ? চুপচাপ খাবার খা আর বল কেমন স্বাদ। খাবারগুলো খেয়ে যেন মনটা ভরে যাচ্ছে, খুব মজা লাগছে। আম্মু, তোমার রান্নার তুলনা হয় না, একেবারে অসাধারণ। কিন্তু আজকে তো আমি রান্না করিনি। তাহলে কে রান্না করছে? সাদিয়া। ও এক থু, তাই তো বলি এত বাজে স্বাদ কেন? ছি, মুখে দেওয়া যায় না। শালা কুত্তা রে, তোরে তো আজকে খাইছি। যা, খাবার রেখে চলে যা এখান থেকে। একটা খাবার মুখে নিলে খবর আছে। থাক, যত খারাপই হোক না কেন, এখন খাওয়া শুরু করছি, তাহলে খেয়েই ফেলি। আর তাছাড়া তোর মতো পেটনির থেকে ভালো রান্না করতে পারবে না আমি জানি। বেশি হচ্ছে কিন্তু, আমি কিন্তু তোর মাথা ফাটাবো। আরে কি শুরু করলি তোরা? ওই হারামজাদা, চুপ করে খাবি নাকি ঝাঁটার বাড়ি খাবি? নিজের ছেলেকে মারবা? জলদি খেয়ে যা এখান থেকে। খুব ভালো অভিনয় করতে পারো কুত্তা। কুত্তি, তুই কি কম পারিস? তুই তো সিনেমায় যোগদান করতে পারবি, নোবেল পাবি অভিনয়ের জন্য। চুপ করে খা বলছি। আর কোনো কথা বললাম না, কারণ আম্মু রেগে আছে। খাবার শেষ করে রুমে চলে আসলাম। তারপর ছোটখাটো একটা গল্প লিখে পোস্ট করলাম। আসলে ফেসবুকে একটু একটু গল্প লিখি। কিছুক্ষণের মধ্যে নানা রকম কমেন্ট আসতে লাগলো, আর সেগুলো দেখে মনটা খুশি হলো এবং খুশি মনে ঘুমিয়ে গেলাম। সকালবেলা। তুই কুত্তা, উঠ, এখনো ঘুমাচ্ছিস কেন?
আজকে কি বার মনে নেই নাকি তোর? আরে আম্মু যাও তো, ঘুমাতে দাও। বান্দর, আমি সাদিয়া, আর আজকে না শনিবার কলেজে যেতে হবে আর আমাকে ভর্তি করাবি। উঠ জলদি। এত সকালে? যা তো। এখন সকাল তোর কাছে? 9টা বেজে গিয়েছে। কি 9টা বেজে গিয়েছে? জি জনাব, জলদি উঠে চলুন, কলেজে যেতে হবে। এক লাফে বিছানা থেকে উঠে বসলাম, তারপর চলে আসলাম ফ্রেশ হতে। কোনো রকম গোসল করে বের হলাম। চলো এখন যাওয়া যাক। খেয়ে নে। ক্যান্টিনে খেয়ে নিব। চল তাহলে। সাদিয়া নিচে চলে আসলাম। আমার একটা বাইকও নাই, বন্ধুরা বাইক কিনছে আর আমার আম্মু কিনে দিতে চায় না বলে আমার একমাত্র ছেলে আমি হারাতে চাই না। তো কি, আমি তো বন্ধুদেরটা চালাই। তো রিক্সা করে কলেজে চলে আসলাম। এসে সাদিয়াকে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে গেলাম এবং সবকিছু বুঝিয়ে সাদিয়াকে ভর্তি করিয়ে দিলাম। আসলে প্রিন্সিপাল আব্বুকে খুব ভালো করে চিনে, বলতে গেলে বন্ধু লোক। কিন্তু কোনো মেয়ের দিকে তাকালে তোর চোখ তুলবো। আচ্ছা মহারানী, বুঝি না ও আমাকে এত শাসন করে কেন। কেন জানি না, আমার মনে হচ্ছে ও আমাকে আমার মতো ভালোবাসে, কিন্তু বলে না। কোন একটা ভালো দিন দেখে প্রপোজ করব ওকে। ক্লাসে এসে দেখলাম ক্লাস শুরু হয়েছে এবং আমার হারামি বন্ধুরা ক্লাস করছে। স্যার আসতে পারি? এত লেট কেন? স্যার আসলে নতুন একজনকে ভর্তি করালাম তো তাই। কই সে? এই যে আমার বন্ধু। ঠিক আছে, ক্লাসে এসে বসো। আমি আর সাদিয়া এক সিটে বসলাম, অন্য জায়গায় সিট খালি নেই। স্যার সাদিয়ার কিছু তথ্য নিলেন, মানে কিছু পরিচয় হলেন আর কি। তারপর ক্লাসে মনোযোগ দিলাম, খুব মনোযোগ দিয়ে ইংলিশ ক্লাসটা করলাম, কারণ এর আগে ইংলিশে নম্বর কম পেয়েছিলাম। ক্লাস শেষে বাইরে এসে, আব্বে হালা, তোর ঘুম ভাঙলো? আরে ভাই সকালে একটু লেট করে উঠেছি, আর তোরা তো ফোনও দিস নাই। চল ওইদিকে যাই। না খেয়ে আসছি, খিদে লাগছে, খেতে হবে। তাহলে তুই আর সাদিয়া যা, আমরা এখানে বসে থাকি। ও রে, তোদের সাথে তো পরিচয় করিয়েই দিলাম না। ওই শোন, এগুলো আমার হারামি বন্ধু আর খুব কাছের বন্ধু, ওরা বেস্ট ফ্রেন্ড। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সাদিয়া, ছোটবেলা থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। ভাবি কেমন আছেন? ভাবি কিসের? তুই বুঝবি না রে পাগলা। বুঝলাম না কিছু। সাদিয়া হাসছে কেন ওদের কথায়? যাই হোক, খিদে লেগেছে তাই সাদিয়াকে নিয়ে চলে আসলাম খাবার খেতে। কিছু খাবার অর্ডার করলাম, সেগুলো খাচ্ছি, এমন সময় এক মেয়ে আমার সামনে টেবিলে বসলো। আমি শুধু তার দিকে একটু তাকালাম, আর অমনি সাদিয়া। এবার কিছু বললাম না, এরপর থেকে কি যে করবো তোকে। ঠিক আছে, আসলে ওর শাসনগুলো খুব ভালো লাগে, তাই তো সব মেনে নেই। খাবার শেষে বিল দিয়ে ওদের কাছে চলে আসলাম। ওই, আজকে আর ক্লাস করব না, চল সবাই ঘুরতে যাব। পড়াশোনা না করে ঘুরতে যাবি তুই? আমি আন্টিকে যদি না বলছি। আমি প্লিজ, আমার সোনা দোস্ত, তুইও চল, অনেক ভালো জায়গা, খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু আজকেই লাস্ট। এরপর যদি এমন করিস আমি নিজেই তোকে পিটাবো। যথা আজ্ঞা মহারানী। ফাজিল একটা। ভাই তুই একটা মাল বটে, কখন কি করিস বোঝা যায়। নে, কথা না বলে তোর বাইকের চাবি আমাকে দে, আর তুই শরীফের পিছনে উঠে আয়। আচ্ছা ঠিক আছে। ধীরে চালাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাদিয়া আমার বাইকের পিছনে বসলো, আমিও চালাতে লাগলাম। বাইকটা নিয়ে একটা পার্কের কাছে আসলাম, সবাই মিলে ঘুরতে লাগলাম। কি সুন্দর সুন্দর জায়গা, সবাই ডাবল, মাঝখানে আমরাই সিঙ্গেল। আহা, অরিজিনাল মালে ভেজাল মাল মনে হচ্ছে আমাদের। ওই সাদিয়া, কি হইছে? একটা মেয়েকে পছন্দ করি, কি বলিস? গলা টিপে মারবো। কেন রে, এমন করিস কেন? আমি কি বিয়ে করব না নাকি? আমি থাকতে তোর কপালে বিয়ে নেই। হাই রে, বলে কি রে? জানি ও আমাকে ভালোবাসে, সেটা আমি এই কয়েকদিনে ওর আচরণে বুঝতে পারছি। তাই তো সব মেয়ে থেকে দূরে রাখে আমাকে। ওর সাথে কথা বলছি আর ঘুরছি। জাহিদ ওরা গেছে 2টা মেয়ের পিছনে। হঠাৎ ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখি আম্মুর ফোন। বলো আম্মু। একটু বাসায় আয় তো, তোর কাকা কি যেন বলবে, কোথায় যেন পাঠাবে। যেতেই হবে? আয়। আচ্ছা আচ্ছা আসছি। ওই চল, বাসায় যেতে হবে। কেন? আম্মু যেতে বললো। আচ্ছা চল, এমনিতেই আজকে ভালো লাগছে না। জাহিদকে ফোন দিলাম। ওই হালা, তুই কই? মেয়ে পঠানো নিয়ে ব্যস্ত আছি। তোরা আর মানুষ হইলি না, কোন সাইটে আছিস? পার্কের ভিতরে চলে আসছি। আচ্ছা থাক, আমি আর সাদিয়া বাসায় যাচ্ছি বাইক নিয়ে। আম্মু যেতে বললো তো তাই। যা তো, এখানে বলার কি আছে? কই আছে ওরা? মেয়ে পটাচ্ছে। চাচা কি করতে হবে বলো? তোমার বোন রিফা আসছে আজকে আমেরিকা থেকে, তাকে আনতে যেতে হবে এয়ারপোর্টে। কখন যেতে হবে? 3টার ফ্লাইটে আসবে, অনেকদিন ধরে বাইরে থাকে, কিছু চিনতে পারবে না। তাই তুমি কষ্ট করে গিয়ে নিয়ে আসো বাবা। আমার কাজ আছে, আর তুমি তো জানোই তোমার আন্টি অসুস্থ। আচ্ছা সমস্যা নেই, আমি যাব। আচ্ছা বাবা, আমি এখন চট্টগ্রাম যাব অফিসের কাজে, তাই তোমাকে পাঠাচ্ছি। কাজটা আমার খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চাচা চলে গেল, আমিও রুমে আসলাম। একটু পর সাদিয়া আসলো। কি বললো রে আঙ্কেল? তার মেয়ে আজ 10 বছর পর আমেরিকা থেকে বাংলাদেশে আসছে, তাই আনতে যেতে হবে। আসলে আঙ্কেলের কোনো ছেলে নেই এবং আন্টি অসুস্থ, তাই আমাকেই তাদের অনেক কাজ করে দিতে হয়। গুড বয়, কিন্তু আমিও যাব তোর সাথে। আচ্ছা তাহলে আরো ভালো, আমাকে ওইখানে গিয়ে একা বসে থাকতে হবে না। এখন গিয়ে রেডি হয়ে নে, একটু পর যাব। কি নিয়ে যাবি? আঙ্কেলের গাড়ি আছে। আচ্ছা তাহলে আমি রেডি হয়ে আসি। সাদিয়া রেডি হতে গেল, আমিও ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে কিছু খেয়ে নিলাম, তারপর সাদিয়াকে নিয়ে বের হলাম। অনেকদিন ধরে দেখি না, চিনবো কিনা সেটাও জানা নেই। এয়ারপোর্টে চলে আসছি। এখন 2:45 বাজে। কিছুক্ষণ পরে বিমান ল্যান্ড করবে। তোর বোন কেমন দেখতে রে? খুব ভালো, কিন্তু একদম পেত্তির মতো ঝগড়া করে। ও মা, তাই? তুইও যেমন বান্দর, তোর চাচাতো বোনও তেমনই। তুই কি খুব ভালো? পেতনি একটা। চল, ওই দেখ বিমান ল্যান্ড করেছে, সবাই বের হচ্ছে, আমরাও যাই গিয়ে। ড্রাইভার আঙ্কেল তুমি এখানেই থেকো, আমরা আসছি। আমরা একটু এগিয়ে গেলাম, এদিক ওদিক তাকাচ্ছে, দেখছি কোথাও রিপা আছে কিনা। হঠাৎ করে কে যেন এসে আমাকে জড়িয়ে ধরলো। এই কে রে? আমিটাকে শুনি। ও মা, তাকিয়ে দেখে কেমন চেনা লাগছে। একটা মেয়ে। কে আপনি? চেনা চেনা লাগছে। আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিপা। ও চিনতে পারছি। তো এমন করে আসতে হবে? আমি তো ভয় পেয়েছি যে কে এমন করে আসে। অনেক দিন পর দেখা, বেশি আবেগী হয়ে গিয়েছিলাম। বাহ, তুমি তো খুব হ্যান্ডসাম হয়ে গেছো আগের থেকে। তাই? তুমিও অনেক সুন্দর হয়েছো। এতক্ষণ আমরা কথা বলছিলাম, অনেকদিন পর দেখা, কিন্তু লক্ষ্য করলাম রিপা যেন কেমন গায়ে পড়ে কথা বলছে। স্বভাব বেশি ভালো লাগছে না। এতক্ষণ কথার ফাঁকে সাদিয়ার কথা ভুলে গিয়েছিলাম। ওর দিকে তাকাতেই তো আমি ভয়ে শেষ, রেগে মুখটা লাল হয়ে গেছে। কি যে করে আমাকে। সাদিয়া আমাকে অন্য মেয়ের থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু রিপা তো দেখছি গায়ে পড়ে কথা বলছে। আসলে বিদেশে থেকেছে তো, লজ্জা একটু কম কমই আছে। ভেবেছিলাম সাদিয়া কিছু বলবে, কিন্তু কিছু বলল না। চোখ মুখ লাল করে বলল, চল এখন বাসায় যাওয়া যাক, পরে সব কথা বলা যাবে। এই মেয়েটা কে মিনহাস? এটা আমার বেস্ট ফ্রেন্ড সাদিয়া। ও, আমি রিপা। আমি সাদিয়া। চলো এখন বাসায় যাওয়া যাক, অনেক সময় জার্নি করা হয়েছে। আচ্ছা চলো। সবাই মিলে হেঁটে আসতে লাগলাম গাড়ির কাছে। তুই আজকে বাসায় হয়, তোর খবর নিচ্ছি আমি। হাইরে আল্লাহ, এটা কি হুমকি রে মাইরি? কি মাইন্ডকা চিপায় পড়লাম আমি। একদিকে রিপার বদ স্বভাব, অন্যদিকে সাদিয়ার ঝাড়ি। গাড়িতে এসে আমি সামনে বসতে চাইলাম, কিন্তু এখানেও ঘটলো বিপরীত। আচ্ছা তোমরা দুজন পিছনে বসো, আমি সামনে বসছি। না, তুমি আমার সাথে বসবে। আরে না, তোমরা থাকো। না, তুমি আমার পাশে বসবে। দূর বসলেই তো হলো গাড়িতে। না, আমার পাশে বসো। আচ্ছা ঠিক আছে। পাশে সাদিয়ার দিকে তাকাতেই ভয় করছে যে রেগে আছে, না জানি কি করে আজকে। রাস্তায় আর কোনো কথা বললাম না। অবশ্য রিপা অনেক কিছু জিজ্ঞেস করেছে, আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বা না বলেছি, কারণ আমি জানি ওর সাথে কথা বললে আমার মাথা খাবে। থাক, বাসায় চলে আসছি। রিপাকে বাসায় রেখে চলে আসলাম, কোনো মতে বুঝিয়ে আসলাম, কারণ বায়না ধরেছিল ওদের বাসায় আজকে থাকতে হবে। একটু সময় ওর সাথে কাটিয়েছি, তাতেই সাদিয়া আমাকে খুন করবে, আর থাকলে যে কি করতো। বাসায় এসে রুমে বসলাম, অমনি সাদিয়া আসলো। কুত্তা, মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে। শালা লুচ্চা কোথাকার। এটা বলতে পারলি তুই? আমার মতো ভদ্র ছেলে এলাকায় আর একটা পাবি তুই? আহা, কত ভালো দেখলাম তো। লুচ্চা। দয়া করে ক্ষমা করুন আমাকে, এত বড় অপবাদ দিবেন না। শালা কুত্তা, ওর থেকে দূরে থাকবি, মেয়েটা বেশি সুবিধার না। ঠিক বলছিস, কিন্তু আমি ওকে যদি বিয়ে করি তাহলে কেমন হবে রে? কুত্তা, হারামি, বান্দর, হুরমান, লাল বাদর, বুইরা ইন্দুর। আমাকে বালিশ দিয়ে মারতে লাগলো আর ইচ্ছে মতো বকা দিতে লাগলো। অবশেষে চলে গেল বক বক করতে করতে। উফ, বাঁচলাম দুই বকবকের হাত থেকে। এতক্ষণে মাথা নষ্ট করে ফেলেছে। যাই হোক, আমি আজকে শিওর হলাম সাদিয়া আমাকে ভালোবাসে, তাই তো অন্যের পাশে দেখে এত জলে। কিছুদিন পর ভালো একটা দিন দেখে প্রপোজ করব, তারপর বুকে টেনে নিব। এই কয়েকদিন একটু বাজিয়ে রেখি, আসলে ওকে জ্বালাতে খুব ভালো লাগে আমার। সারাদিন ফ্রি ফায়ার খেলে কাটিয়ে দিলাম। সন্ধ্যায় ঘটলো আরেক বিপদ, রিপা আসছে আমাদের বাসায়, রাতে নাকি আমাদের সাথে ডিনার করবে। রুমে বসে ফ্রি ফায়ার খেলছি, এমন সময় রিপা আসলো। কি করছো রুমে? গেম খেলছি। ওমা,
তাই নাকি? এখন যাও, বিরক্ত করো না তো। আচ্ছা, খেতে আসো। আমিও আজকে তোমাদের সাথে ডিনার করব। আচ্ছা যাও। রিপা চলে গেল, আমিও কিছুক্ষণ গেম খেলে খেতে আসলাম। এসে দেখি সাদিয়া, আম্মু আর রিপা বসে আছে। আম্মু খেতে দাও, আজকে অনেক ঘোরা হয়েছে, খিদে লাগছে। বস, আমি খেতে দিচ্ছি। আর সাদিয়া, রিপা, তোরাও বসো। সবাই খেতে বসলাম। আম্মু বেড়ে দিল। এতক্ষণ ভালোই ছিল, কিন্তু খেতে বসে যেন আমি মহা ভুল কাজটা করে ফেলেছি। কারণ রিপা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে তো আছেই, খাবারে হাতে দিচ্ছে না, আবার নিচ থেকে পায়ে খোঁচা দিচ্ছে। কেমনটা লাগে আপনারাই বলেন। খুব বিরক্ত লাগছে রিপার কাছে, কারণ পছন্দ করি একজনকে, খোঁচা দিচ্ছে অন্যজন। যদি সাদিয়া খোঁচা দিত তাহলে মজা হতো। সাদিয়া তো রিপাকে কেমন যেন সহ্য করতে পারছে না। এই অল্প সময়ের মধ্যেই খাবারটা কোনো মতে শেষ করে জলদি রুমে চলে এলাম। একদম অতিষ্ঠ করে তুলেছে। দূর, এতটা নির্লজ্জ কোনো মেয়ে হয় জানা ছিল না। রুমে এসে সোজা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম, কারণ আমি জানি আমার মাথা খাবার জন্য রিপা রুমে আসবে। সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হতেই দেখি রিপা আসছে আমাদের বাসায়। কি ঝামেলা, দূর, আর ভালো লাগে না এত প্যারা। গুড মর্নিং, কেমন আছো? ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? নিশ্চয়ই ভালো আছো, তাই তো এত সকালে ঘুরছো। কিছু বললে কি? কই না তো, কিছু না। তো এত সকালে এখানে কি কিছু কি বলবে? বলতে তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু তুমি শুনবে না। বলো। অন্য কোনো একদিন বলবো, এখন বাই। বুঝি না ওর মতিগতি কখন কি বলে আর কি করে। আসলেই শুধু আমার দিকে তাকিয়ে থাকে। আমিও যত সম্ভব ওর থেকে দূরত্ব বজায় রেখে চলি। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে গেল, কিন্তু যতই দিন যাচ্ছে রিপার যেন গায়ে পড়া স্বভাব বেড়ে চলেছে, যেটা সাদিয়ার মোটেও পছন্দ না। আজকে বিকেলে ঘটলো আরেক ঝামেলা। ছাদে দাঁড়িয়ে আছি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ পিছন থেকে কে যেন কাঁধে হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি রিপা। দূর, এখানে কি করতে আসছে আবার? ওকে দেখলেই ভালো লাগে না, শুধু শরীরের সাথে লেগে থাকে। তোমার সাথে কিছু কথা আছে মিনহাস। কি কথা বলো? আসলে আমি তোমাকে ভালোবাসি। তুমি যেদিন আমাকে আনতে গিয়েছিলে সেদিন তোমাকে দেখে আমি ক্রাশ খাই। আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। না, এটা সম্ভব না। আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না কোনোদিন। কিন্তু কেন? কারণ আমি একজনকে ভালোবাসি খুব বেশি, আর আমি তাকে ঠকাতে পারবো না। না, এটা হতে পারে না। তুমি শুধু আমার। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝি না। আমি তোমাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারি। আমি তোমাকেই চাই। পাগলামি করো না, দেখো তুমি আমার থেকে ভালো ছেলে পাবে। না, তোমাকেই আর দরকার আমার। আর কেন ভালোবাসবে না? আমার বাবার তো যথেষ্ট সম্পদ আছে, তাহলে কেন ভালোবাসবে না? আর আমি কি দেখতে খারাপ বলো? না, তুমি দেখতে খুব ভালো, কিন্তু বোঝার চেষ্টা করো। ভালোবাসাটা আসে মন থেকে, ওইসব টাকা বা চেহারা দেখে না। আমি যদি তোকে না পাই আমি নিজেকে শেষ করে ফেলবো, বলে রাখলাম। প্লিজ এমন পাগলামি করো না। আমাকে ভালোবাসবি কিনা বল। না, সম্ভব না, কারণ আমি সাদিয়াকে সেই ছোট থেকে ভালোবাসি, আর সারাটা জীবন বেসে যাব। তাহলে আমি নিজেকে শেষ করে দেব যদি আমাকে না ভালোবাসিস। ভালোবাসা জোর করে হয় না। সেটা মানি না। আর দেখ আমি কি করি তোকে পাওয়ার জন্য, আমি কি যে করব। রিপা চলে গেল আর আমাকে মাইন্ডকার চিপায় ফেলে গেল। কেমন করে আমি একজনকে ভালোবাসি, এইদিকে উনি আমাকে ভালোবাসে। আমি এখন কি করব? আমি কোনোদিন রিপাকে মেনে নিতে পারবো না, কারণ আমি সেই ছোট থেকে সাদিয়াকে ভালোবাসি। না না, এভাবেই থাকলে চলবে না। তা না হলে রিপা যা খুশি করতে পারে, কারণ ও ছোট থেকে একটু জেদি টাইপের মেয়ে, যা বলে তাই করে। না না, সাদিয়াকে আমার মনের কথা বলতে হবে। আর অপেক্ষা করতে পারবো না, না হলে আবার হারিয়ে ফেলবো। মাথা কাজ করছে না, কি করব। সন্ধে নেমে এসেছে, তাই নিচে চলে আসলাম। ওই বান্দর, কই ছিলি এতক্ষণ? তোর জামাই খুঁজতে গেছিলাম। ওরে কুত্তা রে, হাত ভেঙে ফেলবো বান্দর ছেলে। আমার বউ তোকে খুন করবে। কি, তুই বিয়ে করেছিস? পেতনি, আমি বিয়ে করলে তুই জানবি না? তুই তো আমার বউ হবি। কি বললি? না মানে কিছু না। ও বাহ, সাদিয়া তো আমার বউ হতে রাজি আছে। কথাটা বলায় অনেক খুশি হলো, কিন্তু আমি কথা ঘোরালাম। কালকে কলেজে যাব না, আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবি কি? অবশ্যই, আমি তো এটাই চাই। তোর তো এটাই চাওয়া, পড়াশোনা না করে ডাকাত হবি। আর তুই কি ভাবছিস তোকে ঘুরতে নিয়ে যাব? তো কোথায় নিয়ে যাবি? আমি কিছু শপিং করব, সেখানে নিয়ে যাব। হাই রে কপাল আমার, মেয়েদের সাথে মার্কেটে গেলে তো জীবনটা তেজ বাঁধা করে ছাড়ে। এখন তুই যে কি করবি আল্লাহই ভালো জানে। বকবক না করে চল, পড়তে বসবো। বসতেই হবে? চল।
আসলে আমি আর সাদিয়া প্রতিদিন পড়তে বসি, এটা আমাদের সেই ছোট থেকে অভ্যাস। আমি গণিত একটু কম বুঝি, সাদিয়া আমাকে গণিত বোঝায়, আর আমি ওকে ইংলিশ বুঝিয়ে দেই। মাঝে মাঝে ভুল হলে দুজনে পড়তে বসলাম এবং অনেকক্ষণ পড়লাম। 9টায় আম্মু ডাকলো খাবার জন্য, দুজন গিয়ে খেয়ে আসলাম, আর এসে কোথাও না থেকে সোজা রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালবেলা যথারীতি সাদিয়ার ডাকে ঘুম ভাঙলো। ওই, তোকে যেন কি বলেছিলাম? কি যেন বলেছিলি? হারামি, শপিং করতে যাব, উঠ জলদি আর ফ্রেশ হ কুত্তা। যেতেই হবে? হ্যাঁ জনা। আচ্ছা তুই 10 মিনিট দাঁড়া, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। ফাজিল, যা তো। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে আসলাম, ফ্রেশ হয়ে আবার সাদিয়ার কাছে আসলাম। নে চল এখন যাই। চল, তোকে আজকে রেস্টুরেন্টে খাওয়াবো, বাসায় খেতে হবে না। এত ভালো হইলি কবে থেকে রে? আমি কি খারাপ ছিলাম নাকি? না মানে কোনদিন ইচ্ছে করে খাওয়াতে চাস না মানে বুঝলাম না। আজকে খাওয়াবো, সমস্যা থাকলে থাক, নিজের টাকায় খাস। আমি না করিনি। এখন চল বকবক না করে। সাদিয়া নিয়ে শপিং করতে যাচ্ছি, বাড়ির বাহিরে আসতে দেখতে পেলাম রিপা আমাদের দিকে তাকিয়ে আছে। ওদের বেলকনিতে থেকে আসলে পাশাপাশি বাড়ি তো, তাই। রিপা তোর দিকে এমন করে সবসময় তাকিয়ে থাকে কেন রে? সেটা কি আমি জানি নাকি? আচ্ছা চল। একটা রিক্সা নিয়ে বড় একটা শপিং মলে চলে আসলাম। হাইরে মেয়ে মানুষের শপিং আমার জীবন শেষ করে ফেললো। একটা কাপড় কিনবে কিন্তু মনে হচ্ছে মলের সব দোকান দেখা শেষ। একেই বলে মেয়ে মানুষ। পুরো মার্কেট ঘুরছে, আমার পায়ের দফা রফা শেষ, হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। আর এদিকে হাত ভর্তি সব ব্যাগ দিয়ে রেখেছে। আমার এই কঠিন অবস্থা, বই মাপ চাই, আর ঘুরাস না, হার্ট অ্যাটাক করবো। বান্দর হইছে, এখন শুধু তোর জন্য একটা শার্ট কিনবো। লাগবে না, চল, খিদে লাগছে, খাবো। দাঁড়া, তোর জন্য কিছু কিনবো। আরে থাক। কথা বলবি গলা টিপে মেরে ফেলবো। কি আর করার, ওর পিছন পিছনে যেতে লাগলাম। একটা দোকানে গিয়ে একটা কালো শার্ট বের করলো। দেখ তো এটা পছন্দ হয় কিনা। তোর পছন্দই আমার পছন্দ। আচ্ছা ভাইয়া, এটা প্যাক করে দেন। শার্টটা নেওয়ার পর একটা রেস্টুরেন্টে আসলাম। সকালে কিছু খাইনি, আর যে হাঁটা হেঁটেছি জীবন শেষ। ওই শোন। হ্যাঁ বল। তুই সারা জীবন আমার সাথে থাকবি তো? সেটা কি করে বলবো বল, জীবনে তো অনেক বাধা আসে। তাও তুই শুধু আমারই থাকবি, আমি থাকতে পারবো না তোকে ছাড়া। কি বললি? আরে কিছু না, চল ভিতরে যাই। রেস্টুরেন্টে গিয়ে কিছু খেলাম। সকালে খেয়েছিলাম না, যার কারণে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছিল। এখন পেটটা একটু ঠান্ডা হলো। আর কি, এখন কই যাবি? চল, আজকে তো আর কলেজে যাওয়া হবে না। সেই দিনে সেই নদীর পাড়ে যাই, অনেক ভালো লেগেছিল সেদিন। আচ্ছা চল। দুজন সেই নদীর ধারে আসলাম রিক্সা করে। আসলে আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি তো, তাই রিক্সা নিয়ে কিছু হয় না। চলুন একটা ঘটনা বলি। যখন আমরা ক্লাস 10-এ পড়তাম তখন আমাদের স্কুল যেতে প্রায় 30 মিনিট লাগতো। স্কুলটা একটু দূরে ছিল। আগে বাবা তার অফিসে যাওয়ার সময় বাইকে নিয়ে রেখে যেত, কিন্তু তখন বাবা রেখে আসতে পারতো না। কিছুদিনের মধ্যে বিদেশ চলে যায়, তার জন্য আর রেখে আসে না। আজকে বাবা বিদেশ যাওয়ার পর প্রথম বাবার বাইক ছাড়া যাচ্ছি, তাই আমি আর সাদিয়া একসাথে বের হয়েছি। রিক্সা নিয়ে যাব, কিন্তু আমাকে ওর পাশে বসতে বলে, কিন্তু আমি বসি না। ও অনেক বলেছিল, আমি বসিনি। আমি হেঁটে আসছি স্কুলে, সাদিয়া আমার আগে। আমি হেঁটে কিছু দূর আসার পর দেখি কিছু ছেলে সাদিয়া রিক্সা দাঁড় করিয়ে বাজে কথা বলছে। অমনি আমি দৌড়ে গিয়ে ছেলেগুলোর সাথে ঝগড়া বাঁধাই। আমিও মার খাই, ওরাও খায়। অবশেষে সবাই এসে ওদের ঝগড়া থামায়। কিন্তু সেই মুহূর্তে সাদিয়া বাড়ি চলে যায়, আর আম্মু আব্বুর কাছে নালিশ দেয় আমার নামে, কারণ আমার জন্য নাকি ওরা সাহস পেয়েছে। আব্বু আমাকে মেরেছিল। সাদিয়া পরে ঠিকই কান্না করেছিল, কিন্তু কি হবে, পেতনি মার খাইছে। সেদিন থেকে আমি রিক্সায় বসতে ঝামেলা করি না। কখন কি করে বলা যায় না, যে পেতনি টাইপের মেয়ে। আসুন এবার গল্পে আসি। দুজন নদীর ধারে বসে আছি, কি সুন্দর একটা মুহূর্ত যাচ্ছে। এমন মুহূর্তে ইচ্ছে করছে সাদিয়া আমার কাঁধে মাথা রাখুক, আর ও খোলা চুলগুলো বাতাসে উড়ে এসে আমার মুখে পড়ুক। আমি আলতো করে সেগুলো ওর কানের পিঠে গুজে দেই। জানি না স্বপ্নটা পূরণ হবে কিনা। কি রে, আজকে ফুচকা খাবি? এটা কি তুই বলছিস? তো আর কে বলবে কুত্তি? দূর থাক, খেতে হবে না। একটু ইচ্ছে যাচ্ছিল তোকে ফুচকা খাওয়াবো, কিন্তু তুই সেটা যোগ্য না। আমি কি না করেছি? না করলেও তো ভালো হতো। আচ্ছা যা, নিয়ে আয়, মজা করলাম। আমিও বলতে চেয়েছি যে ফুচকা খাবো, এর মাঝে তুই বললি। আমি গিয়ে সাদিয়ার জন্য ফুচকা আনলাম। আসলে ও যখন ফুচকা খায় আমার ভালো লাগে। অবশ্য এসব ফুচকা আমার পছন্দ না। নে খা। আর জানিস কেন খাওয়ালাম? না তো। নতুন গার্লফ্রেন্ডের পাইছি। কি বললি কুত্তা, তুই প্রেম করিস? বল, সত্যি করিস? না, মজা করলাম। আচ্ছা, আমি প্রেম করলে তোর কি রে? তুই তো বলদ, তাই কিছু বুঝোস না।
যেদিন থাকবো না বুঝবি। কই যাবি? জামাই বাড়ি। বললেই হলো। দুজন বসে বসে ঝগড়া করছি, খুব ভালো একটা সময় কাটছে, কিন্তু কে জানে এই ভালো সময় ঝামেলা আসবে কোথা থেকে। ঠিকই শুনেছেন। দুজন বসে আছি, দূরে লক্ষ্য করলাম রিপা আমাদের দিকে আসছে। তাহলে বুঝে নিন রিপা আসলে কি অবস্থা হবে। এসেই আল্লাদি শুরু করবে, যেটা আমার এবং সাদিয়ার মোটেও পছন্দ না। আরে মিনহাজ, তুমি এখানে? আমি তোমাকে কত জায়গায় খুঁজতেছি। কেন, আমাকে আবার কি এত দরকার খুঁজতে হবে? এমন করে কথা বলো কেন? কেমন করে বললাম? এই যে আমাকে দেখে বিরক্ত হচ্ছ। আরে না, বিরক্ত কেন হব? সত্যি? তাহলে চলো, আজকে অনেক ঘুরবো। সম্ভব না, আমি আজকে অনেক ঘুরেছি, এখন আবার বন্ধুদের সাথে এক জায়গায় যেতে হবে, দরকারি কাজ আছে। সেখানে যাওয়াটা কি জরুরি? হুম। আচ্ছা, কখন যাবে? এই এখনই। আচ্ছা, যাও তাহলে। চল সাদিয়া, তোকে নিয়ে বাড়িতে রেখে যাই। দুজন জলদি সেখান থেকে চলে আসলাম। এসে রিক্সা নিয়ে রিক্সায় উঠলাম। এতক্ষণ সাদিয়া কোনো কথা বলেনি। মাঝ রাস্তায় এসে, তুই কই যাবি রে? ধুর, তুই কি পাগল নাকি? কেন? আরে ওরা আল্লাদি থেকে বাঁচার জন্য ওইখান থেকে কেটে পড়লাম, না হলে কত কি করতো কে জানে। হুম মেয়েটাকে আমার একদম অপছন্দ, শুধু গায়ে পড়ে কথা বলে। দুজনে সোজা বাসায় চলে আসলাম, আর কোথাও নামলাম না। এই মেয়েটা যে কবে দেশ থেকে যাবে, আমি কবে শান্তি পাবো। ও এসেছে আমার ভালোবাসায় ঝামেলা করতে, কিন্তু সত্যি যেটা সেটা তো সাদিয়াকে বলিনি যে ও আমাকে প্রপোজ করেছে। বললে যে কি করবে আমাকে কে জানে, কারণ সাদিয়া তো আমাকে ভালোবাসে কিন্তু বলে না, আর ও আসছে ওর ভালোবাসায় ভাগ বসাতে। সেদিন রাতে সাদিয়ার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম পানি খেতে, তখন সাদিয়ার কণ্ঠ শুনতে পেলাম। একটু এগুতেই দেখি দরজা খোলা। উকি দিতেই দেখলাম সাদিয়া তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে আমাকে চাইছে। সেদিন থেকে আমি কনফার্ম যে সাদিয়াও আমাকে মন থেকে অনেক ভালোবাসে। এখন আমার কাছে সব ক্লিয়ার, সাদিয়া আমাকে ভালোবাসে আর আমি ওকে। কিন্তু মাঝখানে বাধা দুজন দুজনকে বলা। সামনে 20শে মার্চ আমাদের কলেজে অনুষ্ঠান হবে, সেদিন সাদিয়াকে প্রপোজ করব আর বুকে টেনে নিব। কিন্তু একটা জিনিস চিন্তায় ফেলছে, যদি রিপা কোনো ঝামেলা করে। ও যে কথা বলেছে আর একটু জেদি টাইপের মেয়ে, যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। বিকেলে ঘুম থেকে উঠে একটু ছাদে আসলাম, ডায়েরিটাও আনলাম, একটা ছোট গল্প লিখলাম। আরো কিছুক্ষণ থাকার পর সাদিয়া আসলো। কিরে, কি করিস একা একা? গল্প লিখলাম। বাবা, তুই গল্প লিখতে পারিস? হুম। আমাকে শোনাবি না? অবশ্যই। আচ্ছা, আমি তোর পাশে বসে তোর কাঁধে মাথা রেখে গল্প শুনবো, শোনাবি? আমার মনে তো লাড্ডু ফুটছে ওর কথা শুনে। এতদিন যেটা ইচ্ছে ছিল, সাহস ছিল না, সেটা বলছে। আমার আনন্দ দেখে কে। আচ্ছা ঠিক আছে, আয়। সাদিয়া আমার কাঁধে মাথা রাখলো। জানি না আমার কি হলো, কোন জগৎ যেন চলে গিয়েছি। কি অজানা একটা ভালো লাগা কাজ করছে আমার মাঝে। বিকেলের লাল সূর্য, পাখির কিচিরমিচির, এই সুন্দর প্রকৃতির মাঝে প্রিয় মানুষটা কাঁধে মাথা রেখে বসে আছি। আর কি লাগে, আমি যেন কোনো অজানায় হারিয়ে গেলাম। কি রে, গল্প শোনা। ওর কথায় বাস্তবে ফিরলাম। ও আচ্ছা, শোনো তাহলে। তারপর যে গল্পটা লিখেছি সেটা পড়ে শোনাতে লাগলাম। মাঝে মাঝে রোমান্টিক সিনগুলোতে ইচ্ছে করছে একটা কিস করি, কিন্তু সাহস করতে পারি না। গল্পটা শেষ করলাম, খুব রোমান্টিক ছিল গল্পটা। বাহ, তুই তো দেখি খুব ভালো গল্প লিখতে জানিস, কোনোদিন তো বলিসনি। তুই তো ছোট থেকে গল্প পছন্দ করিস না, তাই তোকে বলি না। যাই বলিস, গল্পটা খুব রোমান্টিক ছিল এবং খুব ভালো লিখেছেন। কিন্তু জনাব, এখন ঘরে চলেন, রাত নেমে এসেছে, পড়তে বসতে হবে। দুজনে নিচে চলে আসলাম এবং রুমে এসে পড়তে বসলাম। পড়া শেষে আম্মুর কাছে গেলাম দুজনে। আম্মু, খেতে দাও, খিদে লাগছে। আচ্ছা বয়স দিচ্ছি, সাদিয়া তুইও আয়। ঠিক আছে। ওই পেটুকের যে এত খিদে কই রাখে? কি ডাইনি পেতনি কুত্তি, আমি পেটুক? নিজের মুখে স্বীকার করলে আমার কি? পেতনি, তোকে যে কি করব। নে, এখন ঝগড়া করবি নাকি খাবি কোনটা? তোমার সামনে আমাকে পেটুক বললো, তুমি কিছু বললে না কেন? তো আমি কি করব, ও বলতেই পারে। হায় রে আল্লাহ, এখানে ওর সাপোর্ট। আমি আর এই বাড়িতে থাকবো না। কই যাবি রে? রাস্তায় থাকবো। ওইখানে মানাবে কুকুরের সাথে। দূর, এখন কিন্তু চলে যাব। আচ্ছা আর বলবো না, এখন খেয়ে এখান থেকে যা। আজকে আমি আর সাদিয়া একসাথে ঘুমাবো, অনেক গল্প করব।
তোমাদের মেয়েদের যে গল্প ওইটা শুনলে আমার মাথায় রক্ত উঠে যায়। তুই তো বিয়ে করিস না, তাই কি আর করব, একা একা থাকতে কি ভালো লাগে আমার। আমাদেরও তো নাতি নাতনি দেখতে ইচ্ছে করে, তাই না? হবে, সব হবে, একটু সময় লাগবে। আমরা কি দেখতে পারবো আব্বাজান? অবশ্যই আম্মা জান। খাবার খাচ্ছি। আম্মু আমার প্লেটে একটা রান দিয়েছিল এবং সাদিয়ার প্লেটে একটা দিয়েছে। যে করেই হোক ওটা আমাকে খেতেই হবে। সাদিয়া দেখ তো দরজার সামনে ওইটা কি দেখা যায়। কই? সামনে ফিরে বলল, কিন্তু বুঝতে পারে নাই রান নেই। খেতে শুরু করলো। বুঝলাম না কিছু বলছে না কেন। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ করে আব্বুকে খুব মিস করতে শুরু করলাম। দেখি একটু ফোন করে কথা বলি। ফোন দিলাম, কয়েকবার রিং হতেই রিসিভ হলো। হ্যালো আব্বু, কেমন আছো? এই তো বাবা, ভালোই আছি। তুমি কেমন আছো? তোমার আম্মু কেমন আছে? ভালো আছি সবাই। তো এখন কি আমাকে ভুলে যাচ্ছ নাকি? বেশি যে ফোন করো না। আসলে সাদিয়া বাসায় আসছে তো, ওর পিছনে লেগে থাকি সব সময়, তাই আর কি। অনেক তো হলো, এখন একটা বিয়ে করে তোমার মায়ের একাকিত্ব দূর করো। করব, একটু সময় লাগবে। কাউকে পছন্দ আছে নাকি? মানে? আচ্ছা, বলতে হবে না। কেন? বুঝতে পারছি, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও, পরে আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আচ্ছা, তোমার আম্মুর যত্ন নিও। আব্বুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন যথানিয়মে কলেজে গেলাম। এমন করে কাটতে লাগলো দিনগুলো। এর মাঝে যে রিপার কত রকম ঝামেলা সহ্য করতে হয়েছে তা বলার না। অপেক্ষায় ছিলাম আমাদের কলেজের অনুষ্ঠানের। সেদিন প্রপোজ করবে ভেবেছিলাম। আমাদের কলেজের অনুষ্ঠানের আর একদিন বাকি আছে, তাই আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আজকে ঘটলো আরেক বিপদ। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় কে যেন পিছন দিকে জড়িয়ে ধরলো। আমি তো চমকে উঠলাম। এই কে রে? আমি রিপা। দূর ছাড়ো বলছি। তুমি কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছ? ছাড়ো বলছি, ছাড়ো। না, আগে বলো ভালোবাসি। আগে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দিল আর আমি ঠাস করে বসিয়ে দিলাম। অবাক হয়ে তাকিয়ে রইল। এত বেহায় হচ্ছ কেন দিন দিন? আমি তোমাকে ভালোবাসি, তাই। কিন্তু কত বলবো আমি ভালোবাসি না? তাহলে আমি নিজেকে শেষ করে দেব যদি তোমাকে না পাই। বোঝার চেষ্টা করো, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি একজনকে ভালোবাসি, তোমাকে ভালোবাসা সম্ভব না। আমি কিচ্ছু শুনতে রাজি না। আমি তোমাকে ভালোবাসি, তুমিও বাসবে, এটাই শেষ কথা। না হলে আমি নিজেকে শেষ করে দেব। কি ঝামেলা রে, দূর। বোঝার চেষ্টা করো প্লিজ। কিচ্ছু বুঝি না আমি, তোকেই চাই, আর কিছু শুনতে বা জানতে চাই না। দূর থাকো, আমি চলে যাচ্ছি। ছাদে থেকে চলে আসলাম, ভালো লাগে না। কি ঝামেলায় পড়লাম। যাকে চাই তাকে বলতে পারছি না, আর যাকে চাই না সে এসে জোর করছে। কি বিপদে পড়লাম। আর কথায় কথায় কি সব জীবন দিবে বলে। আমার তো ভয় হচ্ছে, না জানি আবার নিজের কি করে। মাথায় কাজ করছে না কি করি এখন। কালকেই সাদিয়াকে ভালোবাসি বলে আপন করে নেব, তাহলে রিপা কিছু করতে পারবে না। একটু রুমে থেকে বাইরে এসে সাদিয়াকে ডাকলাম। কি হয়েছে? গরুর মতো হাম্বা হাম্বা করছিস কেন? ফাইজলামি করবি না, তোকে একটা সারপ্রাইজ দিব, প্রস্তুত থাকিস। কি সারপ্রাইজ দিবি রে? দিব যখন তখন বুঝবি, আগে থেকে জানিয়ে রাখলাম। আচ্ছা সমস্যা নেই, দেখা যাবে। ওই আমাকে বিয়ে করবি? বই গেছে তোর মতো গরুকে বিয়ে করতে। আমি গরু? তাই তো মনে হয়। আমার স্বামী কেমন হবে জানিস? আমার স্বামী একদম আমার স্বপ্নের রাজকুমারের মতো দেখতে। আমাকে অনেক অনেক আদর করবে। আমি রাগলে সে এসে রাগ ভাঙাবে। মন খারাপ থাকলে বুকে টেনে নিয়ে মন ভালো করবে। তোর স্বামীটা কি বানাইতে দিছিস নাকি? কেন বানাতে দেব কেন? তাই তো, তুই যে বর্ণনা দিচ্ছিস এমন তো আর কেউ হবে না। আর আমার বউ হলে রাগ করলে কানের নিচে 2টা করে দিব, সব রাগ মাটি হবে। যা কুত্তা, তোর মতো স্বামী লাগবো না। আর সর সামনে থেকে, কাজ করব আমি। কি কাজ করবি তুই? রান্না করব। ভালো করে রান্না করিস। কি রান্না করিস খাওয়াই যায় না? তবে রে কুত্তা, তারা বলে আমাকে মারতে আমার পিছনে ধাওয়া করলো। আমি রুমে চলে আসলাম। দৌড়ে ও এসে আমাকে আমার বিছানায় ফেলে দিয়ে বালিশ দিয়ে মারতে লাগলো। আর আমি হেসে গড়াগড়ি খাচ্ছি। মারতে মারতে হঠাৎ করে সাদিয়া আমার বুকের উপর শুয়ে পড়ে, যদিও ইচ্ছে করে না, কিন্তু আমার যেন কেমন এক অজানা ভালো লাগছে। কতক্ষণ এমন ছিলাম জানি না। কিছুক্ষণ পর লজ্জা পেয়ে নিজেকে ছাড়িয়ে নিল আর কিছু বকা দিয়ে চলে গেল। বাহ, খুব ভালো লাগছিল। যখন লজ্জা পেয়ে মুখ লাল করেছিল। এমনিতেই ক্রাশ খাই ওকে দেখলে,
তার মধ্যে লজ্জা মাখা মুখ দেখে কি ক্রাশটাই খেলাম। যাই হোক, আগামী দিনের অপেক্ষায় আছি। কালকে সারপ্রাইজ হবে, ওকে ভালোবাসি কথাটি বলবো, কিন্তু কিভাবে বলবো? কাউকে তো বলিনি কোনোদিন। রাত প্রায় 8টা বাজে। আম্মু ডাক দিল খেতে। গিয়ে খেতে বসলাম। আমার সামনেই সাদিয়া বসছে, আর আম্মু ওর 2 চেয়ার পরে বসছে। আমি খাচ্ছি আর সাদিয়ার পায়ে আমার পা দিয়ে খোঁচা দিচ্ছি। শালা কুত্তা, কি শুরু করলি? কি করছে বান্দরটা? কই কি করলাম? না, কিছু করে নাই। তোরা যে কি করিস না করিস আল্লাহ ভালো জানে। দাঁত কেলাস আবার। তো কি করব? খেয়ে এখান থেকে যা তো, আমাদের অনেক কাজ আছে। কি কাজ মাদার ইন্ডিয়া? তোকে বলবো কেন, তুই যা খেয়ে। কি আর করার, খাবার শেষ করে চলে আসলাম। যেহেতু আমার জানার বাকি নেই যে কি কাজ তাদের, তারা এখন বসে সিরিয়াল দেখবে। রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে সাদিয়ার দিকে তুললো। আমি ফ্রেশ হয়ে 10টার দিকে বাড়ি থেকে বের হলাম। পরনে সাদিয়ার পছন্দের কালার কালো। যদিও আমার পছন্দের কালারও কালো, তাই সাদিয়ার সেদিন কিনে দেওয়া সেই ব্ল্যাক পাঞ্জাবিটা পরলাম। সাথে কালো প্যান্ট, কালো সানগ্লাস, চুলগুলো একটু ঠিক করে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বের হতে আম্মু বা সাদিয়া কেউই দেখেনি। সোজা কলেজে আসলাম, কারণ কলেজে অনুষ্ঠান আর প্রপোজ করব। আমাদের কলেজে একটা ফুলের বাগান আছে, খুব সুন্দর। ওইখানে নিরিবিলি জায়গা, সেখানে করব। কলেজে আসতেই বন্ধুদের সাথে দেখা। কি মহারাজ, আজকাল আপনার দেখাই মিলছে না, ব্যাপার কি? আরে কোনো ব্যাপার না। আর সরি, এতদিন তোদের সাথে বেশি কথা বলতে পারিনি। আসলে একটু ঝামেলায় ছিলাম, তাই বেশি বাড়ি থেকে বের হইনি। কলেজে শুধু কথা হতো, আর তোরা তো মাঝে মাঝে কলেজে আসিস না। কি সমস্যা হয়েছে তোর? আর বলিস না, কিছুদিন আগে বিদেশ থেকে চাচাতো বোন আসছে, আর এসেই পাগলামি শুরু করছে। কি পাগলামি? আর বলিস না, যেখানে দেখে বলে ভালোবাসি, আর হুমকি দেয় আমি যদি ওকে না ভালোবাসি তাহলে ও সুইসাইড করবে। তাহলে বল কেমন ঝামেলা? তাহলে তুই না সাদিয়াকে ভালোবাসিস? তাই তো না করি, কিন্তু কে শোনে কার কথা? সবই বুঝলাম। আজকে এত ভাব নিয়ে কলেজে আসলি, কি ব্যাপার কি? আজকে সাদিয়াকে মনের কথা বলবো। তাই কর, না হলে মেয়েটা যে কি করে বসে কে জানে। তুই এখন কি করবি? এখন সাদিয়াকে ফোন করে আনবো। আচ্ছা তাহলে থাক, আমরা দেখি মেয়ে পটাতে পারি নাকি। আব্বে হালা যা। ওরা সবাই চলে গেল। আমি একটু সাইডে গিয়ে সাদিয়াকে ফোন করলাম। কি হয়েছে বল। বলছি, মনোযোগ দিয়ে শোনো আর করো। এখন একটা কালো শাড়ি পরে এবং খোলা চুলে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, ব্যাস এতটুকু করে কলেজে যে ফুলের বাগান আছে সেখানে আয়। হঠাৎ কি হলো তোর? সাজুগুজু করতে বলছিস কেন? যা বলছি তাই কর। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। আমি বাগানে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আবার ফোন দিলাম। কিরে তুই কই, এখনো আসছিস না? বাবা, এত তাড়া কেন? আমি রাস্তায় আছি। তাড়াতাড়ি আয়। অপেক্ষা করতে লাগলাম। এর মাঝে মনে হলো রিপা আমাকে দেখছে দূর থেকে, কিন্তু এত মানুষের জন্য শিওর হলাম না যে ওইটা রিপাই ছিল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু সাদিয়ার আসার নামই নেই। আসতে বলেছি সেই 11টায়, এখন প্রায় 1টা বাজতে চললো, এখনো আসার নাম নেই। একটু ভয় হতে লাগলো, আবার কিছু হলো না তোর? আরে না না, কি হবে, শুধু শুধু দুশ্চিন্তা করছি। মনে হয় কাজের জন্য একটু পরে আসবে, আর একটু অপেক্ষা করি। মনকে হালকা সান্ত্বনা দিয়ে আরো অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ফলাফল সেই আগের মতোই। অপেক্ষা করতে করতে 2টা বেজে গেল, কিন্তু আসার কোনো নামই নেই। এইবার একটি ভয় হতে লাগলো, সত্যি কি ওর কিছু হলো নাকি? তাড়াতাড়ি করে বাসায় আসলাম। এসে আগে সাদিয়ার রুমে গেলাম, কিন্তু কি এখানে তো কিছুই নেই। ওর কাপড় নেই, সব গুছিয়ে নিয়ে গেছে। আমার মাথায় কিছু ঢুকছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে সব? আম্মু, ওই আম্মু। কি হয়েছে? সাদিয়া কই, ওর কাপড় কই? কি জানি 11টায় বেরিয়ে গেল সেজে গুজে, আবার একটু পর ফিরে এলো। ওকে দেখে মনে হলো খুব টেনশনে আছে আর ভয়ও পেয়ে আছে। বলো কি, ও কেন ভয় পাবে? জানি না। বলো তারপর কি হলো? বাসায় এসে কিছু না বলে সব কাপড় গুছিয়ে বেরিয়ে যেতে লাগলো। আমি জিজ্ঞাসা করতে বলল কিছু জরুরি কাজ আছে বাসায়, তাই আমি আর আটকাইনি। না, ও তোমাকে মিথ্যে বলেছে, নিশ্চয়ই ওর কিছু হয়েছে। আমি এখনই ওর বাসায় যাব আর ওর কি হয়েছে দেখে আসব। আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থাতেই বেরিয়ে পড়লাম। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। কি হলো ওর যে এমন ভয় পেয়েছিল? আমাদের বাসা থেকে সাদিয়াদের বাসা অন্য শহরে, ওরা থাকে সিলেট আর আমরা ঢাকাতে। একটু বেশি সময় লাগবে যেতে। ঢাকা হতে সিলেটের বাস ধরলাম,
গাড়িতে যেন আর মন বসছে না, কখন গিয়ে পৌঁছাবো। অবশেষে সন্ধ্যায় এসে উঠলাম। বাসা চিনতে অসুবিধা হলো না, কারণ আমি এর আগে এসেছি। বাসায় এসে কলিং বেল দিতেই একটা মহিলা দরজা খুলে দিল। এখানে সাদিয়া ও তার মা থাকে। তারা কোথায়? কে সাদিয়া? আমি কোনো সাদিয়াকে চিনি না। আমি আমার পরিবার নিয়ে আজকেই বিকেলে এ বাসায় উঠেছি। কি বলছেন এসব? ঠিকই বলছি। আচ্ছা, তারা কোথায় গিয়েছে বলতে পারবেন? না বাবা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওইখান থেকে চলে আসলাম। এখন আমি শিওর নিশ্চয়ই সাদিয়ার সাথে কিছু হয়েছে, না হলে আমাকে না বলে চলে আসতো। আর এসেছে তো এসেছে, আবার বাসাও চেঞ্জ করে ফেলেছে। খুব কষ্ট হচ্ছে। কোথায় গেল? খুঁজে কি পাবো কোনোদিন? আর কি খুঁজে পাবো না ভালোবাসার মানুষটাকে? রাস্তা দিয়ে আনমনে হাঁটছি, বুকের ভিতর কষ্ট নিয়ে। হঠাৎ মনে হলো ও হয়তো ওদের গ্রামের বাড়ি গিয়েছে। আবার হাঁটা ধরলাম বাস স্টপে। সেখানে গিয়ে আবার সেই টাঙ্গাইল যাওয়ার জন্য টিকিট নিলাম। সারা রাত জার্নি করে টাঙ্গাইল পৌঁছালাম। এখানে আস্তে আস্তে সকাল হয়ে গিয়েছে, তবুও আমার কোনো খেয়াল নেই। ওদের বাড়ি গেলাম এবং সেখানে জিজ্ঞেস করতে বলল, দাদু সাদিয়া কোথায়? কেন, ও না তোমাদের বাসায় থাকে শুনেছি? থাকে, কিন্তু হঠাৎ করে আজকে চলে এসেছে না বলে আর খুঁজে পাচ্ছি না। এখানে তো আসেনি। কোথায় গেছে তাহলে? সেটাই তো জানি না। সাদিয়া ফোন করেনি আপনাকে? না তো। এতক্ষণে যেন কষ্ট, বুক ফেটে যাচ্ছে। কোথায় যেতে পারে তাহলে? এদিকে আম্মু বারবার ফোন করে বাসায় যেতে বলছে, কিন্তু আমি সাদিয়াকে খুঁজেই চলেছি। ওর চেনা জানা সবাইকে বললাম, কোথাও নেই। বুক ভর্তি হতাশা আর কষ্ট নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু অনেক প্রশ্ন করলো, কোথায় ছিলাম, কি করলাম, সাদিয়া কই। কিন্তু আমি যে কষ্ট, কিছু বলতে পারছি না। সোজা রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। চোখে আসছে নোনা পানি গড়িয়ে পড়ছে কষ্টে। এই পানি শুধু হারানোর কষ্টে না, প্রিয় মানুষটিকে কাছে পেয়েও কিছু না বলে হারিয়ে ফেলার কষ্ট। শুয়ে আছি বুক ভর্তি কষ্ট নিয়ে। কখন ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। যখন চোখ খুললাম, পাশে তাকিয়ে দেখলাম রিপা আমার পাশে বসে আছে। আমি কিছু বললাম না, কারণ আমার মনে যে সাদিয়াকে হারানোর কষ্ট, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সাদিয়াকে অনেকবার ফোন করেছি, শুধু একই কথা, ফোন বন্ধ আছে। রিপার দিকে এক নজর তাকিয়ে যেন আরো বিরক্তি বেড়ে গেল। অন্যদিকে ঘুরে তাকিয়ে আছি। তোমার কি হয়েছে মিনহাস? কি হলো, কথা বলো, কি হয়েছে তোমার? কই কিছু না। তাহলে কান্না করতে করতে ঘুমিয়ে গেছো যে? সেটা তুমি জেনে কি করবে? সেটা হচ্ছে প্রিয় মানুষকে কাছে পেয়েও হারিয়ে ফেলার কষ্টের কান্না। সাদিয়ার খোঁজ পেয়েছো? না, অনেক খুঁজলাম। এখন কি ওকে ভুলে আমাকে কাছে টেনে নেওয়া যায় না? না। কেন? সাদিয়াকে ভুলতে পারবো না, আর তোমাকে নিয়ে কোনোদিন ভাবিনি। সবসময় বোন ভেবে এসেছি। কিন্তু আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিছু করার নেই আমার। আমি তোমাকে না পেলে নিজেকে শেষ করে দেব, এটাই আমার শেষ কথা। যা খুশি করো, আমি কিচ্ছু করতে পারবো না। মনে থাকে জানো, আমি নিজেকে শেষ করে দিব তোকে না পেলে। কথাটা বলে রিপা চলে গেল। এমনিতেই মন খারাপ, কষ্টে বুক ফেটে যাচ্ছে, তার মধ্যে আবার আরেক ঝামেলা। আচ্ছা, রিপা কি আমাকে কাছে পাওয়ার জন্য সাদিয়ার সাথে কিছু করেছে নাকি? আরে না, এমনটা করবে না। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে না খেয়েই বন্ধুদের কাছে চলে গেলাম। ওদেরকে সব খুলে বললাম। ওরা তো আকাশ থেকে যেন পড়লো। বলিস কি, হঠাৎ কোথায় যেতে পারে? সেটাই তো কথা, তোদের সাহায্য লাগবে রে দোস্ত। সব ধরনের সাহায্য করব, কি করতে হবে সেটা বল শুধু। সাদিয়াকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওকে খুঁজতে। এমনিতেই এক কষ্টে আছি, তার মধ্যে আরেক প্যারা শুরু। মানে? ওই যে আমার চাচাতো বোন রিপা, ও তো জীবন অতিষ্ঠ করে তুলেছে। যখন তখন ভালোবাসি বলে, আর আজকে তো বলে গেল সুইসাইড করবে আমাকে না পেলে। বল এখন কোথায় যাব আমি? একদিকে সাদিয়ার ভালোবাসা, তার মধ্যে এদিকে আবার আরেক ঝামেলা। তুই কিছু বলিস নাই? কি বলবো, কত বুঝালাম ওর সেই একই কথা। শালার, আমরা মেয়ে খুঁজে পাই না আর তোর অভাব নেই। আমার জায়গায় থাকলে বুঝতি কোন অবস্থায় আছি আমি। সেটাই ঠিক দোস্ত, তোর কষ্ট বুঝতে পারছি আমরা। এখন বাসায় যাই, ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, যা, দেখে শুনে যাস, আর কষ্ট পাস না। দেখিস খুঁজে পাবো ওকে আমরা। তাই যেন হয়। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম। বাসায় এসে যেন কষ্ট বেড়ে গেল। আজ 2 দিন ধরে সাদিয়াকে দেখি না, মনটা ভীষণ খারাপ। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে।
এত কাছে পেয়েও কিছু বলতে পারলাম না, হারিয়ে ফেললাম। রুমে চলে আসলাম। রাতে দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। এর মাঝে সাদিয়ার কোনো খোঁজ পেলাম না। আজকে সারাদিন বন্ধুদের নিয়ে অনেক খোঁজাখুঁজি করে বাসায় আসলাম দুপুরে। বাসায় আসতে দেখি আম্মু নেই বাসায়, রিপা আমার রুমে শুয়ে আছে। তুমি এখানে কেন? আর আম্মু কই? আন্টি একটু বাহিরে গিয়েছে। তুমি আমার রুমে কেন? তো কি হয়েছে? আমি আমার ভালোবাসা মানুষের রুমে এসেছি, অন্য কারো না। উফ, মাথা গরম করবে না। কত বলবো এক কথা, আর ভালো লাগে না। তাহলে বলো ভালোবাসি। রিপা কথাগুলো বলছে আর আমার দিকে আসছে, আর হঠাৎ করে এসে আমাকে শার্টের কলার ধরে লিপ কিস করতে শুরু করলো। অনেক চেষ্টা করছি কিন্তু ছাড়াতে পারছি না। সব শক্তি জড়ো করে ধরেছে। প্রায় 1 মিনিট পর ছেড়ে দিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে সামনে দাঁড়ালো, আর অমনি ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিলাম গালে। নষ্ট মেয়ে, তোর লজ্জা করে না এসব করতে? কতবার বলবো তোকে ভালোবাসি না? তুমি আমাকে মারতে পারলে? হ্যাঁ পারলাম। বেরিয়ে যা এখন থেকে, আর যেন সামনে না দেখি। থাকো তুমি, আমি নিজেকে শেষ করে দেব। রিপা কথাটা বলে কান্না করতে করতে চলে গেল। মনে হয় একটু বেশি করে ফেললাম। ঠিকই করেছি, সব সময় একই অবস্থা। আজকে তো লিমিট ক্রস করেছে। কিছু ভালো লাগছে না, ঘুমিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, কিন্তু হঠাৎ মনে হলো বিছানা কাঁপছে। ঘুম থেকে চমকে উঠলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি চাচা প্রায় 200-র মতো ফোন করেছে। ব্যাপার কি? হঠাৎ এত ফোন কেন করলো চাচা? কথাগুলো ভাবছিলাম, অমনি আবার চাচার ফোন। বাবা মিনহাজ, আমার সব শেষ হয়ে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো? কেন, কি হয়েছে চাচা? রিপা তোমার উপর রাগ করে সুইসাইড করতে গিয়েছিল বিষ খেয়ে। আমরা ওকে হসপিটালে নিয়ে এসেছি। এখন অপারেশন থিয়েটারে আছে। জানি না বাঁচবে না মরবে। তুমি জলদি আসো বাবা। আচ্ছা, আমি এখনই আসছি। কেমন লাগে আপনারাই বলুন? যাকে খুঁজি তাকে পাই না, আর যাকে চাই না সে এসে ঝামেলা করে। রিপার উপর অনেক রাগ হচ্ছে, এবং সাথে মায়াও হচ্ছে, রাগও হচ্ছে। কারণ আমি অন্যজনকে ভালোবাসি জেনেও এই কাজ করলো। আর মায়া হচ্ছে কারণ আমার জন্য আজ মরতে চলেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা শার্ট পরে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। চাচার বলা হাসপাতালে চলে আসলাম। রিসিপশনে নাম বলে জেনে নিলাম কোথায় আছে। তাড়াতাড়ি করে দেখে আসলাম। দূর থেকে দেখলাম আঙ্কেল আন্টি বসে আছে। চাচা, কি করে হলো এসব? চাচা কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। বাবা, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বাবা? জানি না কি নিয়ে কি হয়েছে, কিন্তু তুমি কিছু একটা করতে পারবে। কারণ তোমার উপর রাগ করেই এসব করেছে। বিষ খাওয়ার আগে তোমার নাম করে কান্না করছিল। আচ্ছা চাচা, দেখছি। আমি ভালো করে কথা বলতে পারছি না, ভালো লাগছে না, মাথা ঠিক নেই। এসব কি হচ্ছে আমার সাথে? তোমাদের মাঝে কি হয়েছে বাবা, যার জন্য এমন করলো? শুনুন তাহলে সব। তারপর চাচাকে সব খুলে বললাম। চাচিও শুনলো কি কি হয়েছে। এমনকি সাদিয়ার কথা বললাম। বাবা, ওই মেয়ে তো আর এখন নেই। এখন আর কেঁদে কি লাভ? চাচা, দয়া করে এসব বলবেন না। এসব কথা পরে হবে, এখন বলেন রিপার অবস্থা কেমন? প্রায় 1 ঘন্টা হয়েছে ভিতরে নিয়ে গেছেন, এখনো বের হলো না তো। চিন্তা করবেন না, কিছু হবে না। তাই যেন হয় বাবা। এখানে রুগীর কাছে কে আছেন? আমি রোগীর বাবা। এখন আর চিন্তার কোনো কারণ নেই, রুগী বিপদমুক্ত। যাক, আল্লাহ রহম করেছেন। আমার মেয়ের সাথে কি এখন দেখা করতে পারি ডাক্তার? অবশ্যই, ওনাকে কেবিনে সেট করা হলেই দেখা করতে পারবেন। আমরা সবাই রিপার কাছে গেলাম। রুমে ঢুকেই দেখলাম রিপা দরজার দিকে তাকিয়ে আছে। আমি যেতেই মুখ ঘুরিয়ে নিল। মা, তুই এমন করতে গেলি কেন বলতো? তোমরা আমাকে বাঁচালে কেন? আমি বাঁচতে চাই না। কিন্তু কেন? আমি মিনহাসকে না পেলে বাঁচতে চাই না। বোঝার চেষ্টা কর। এমন পাগলামি করে কি কিছু হবে বল? মাথা ঠান্ডা কর। আমি তোকে মিনাজের সাথেই বিয়ে দিব। সত্যি তো? হ্যাঁ, তার আগে মিনাজকে রাজি করাতে হবে। কারো আমার ওকেই চাই। বাবা মিনহাজ, একটু এদিকে আসো তো। বলেন চাচা। বাবা, তুমি আমার মেয়েটাকে বিয়ে করে বাঁচাও বাবা। দেখলেই তো, একবার মরতে গিয়েও বেঁচেছে, আবার না জানি কি করে। আমি আমার একমাত্র মেয়েকে হারাতে চাই না বাবা। দয়া করে রাজি হয়ে যাও। চাচা দেখুন, আমি একজনকে ভালোবাসি, এর মাঝে রিপা চলে এসেছে। আর আমি যাকে ভালোবাসি তাকেও খুঁজে পাচ্ছি না। সো আমি এখন অনেক টেনশনে আছি। মনটা ঠিক নেই, আমাকে ভেবে দেখতে হবে, মন ভালো করতে হবে। আচ্ছা, তোমাকে কয়েকদিন সময় দিলাম নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, দেখা যাবে। এখন আমি রিপার সাথে কথা বলবো। কেবিনে আসলাম। তুমি এই ভুল সিদ্ধান্ত নিলে কেন?
তো কি করব? কত বলেছি তোমাকে না পেলে মরে যাব, কিন্তু তুমি শুনোনি। আচ্ছা বুঝলাম, তাই এমন করতে হবে? তাতে তোমার কি? অনেক কিছু। তুমি আমার চাচাতো বোন, আমার দায়িত্ব তোমাকে ভালো রাখা। আমি তোমার ভালোবাসা পেলে ভালো থাকবো। পাগলামি করো না তো, ঘুমাও। আমরা কথা বলছি, এর মাঝে আম্মু চলে এসেছে। আর জানেনই তো মহিলা মানুষ কেমন, একটুতেই ভেঙে পড়ে। আম্মু সব জিজ্ঞেস করলো, তারপর আমি সেসব না দেখে সবাইকে বলে বাসায় চলে আসলাম, কারণ মনটা ভালো লাগছে না। সাদিয়াকে পাওয়া হলো না। বাসায় এসে মনটা যেন প্রচুর পরিমাণে খারাপ হলো, কিচ্ছু ভালো লাগছে না। আসার সময় দোকান থেকে সিগারেট কিনে এনেছি, যদিও এসব খাবার অভ্যাস নেই, কিন্তু আজকে খেতে ইচ্ছে করছে খুব। এটা খেলে নাকি কষ্ট হালকা হয়। ছাদে এসে সিগারেট টানছি, আম্মু ফোন করেছিল, বলল কিছুক্ষণ লেট হবে বাসায় আসতে। ফ্রিজে খাবার আছে, খেয়ে নেই যেন, কিন্তু খেতে ইচ্ছে করছে না। আমি আমার মতো করে সিগারেট টানছি। ফোনটা বের করে সাদিয়াকে অনেকবার ফোন করার চেষ্টা করলাম, কিন্তু সেই একই কথা, বন্ধ আছে। রাগের মাথায় ফোনটা আছাড় মারলাম। রাগে কষ্টে ফোনটা আছাড় মেরে ফেলে দিলাম, ভেঙে গেল। সেদিকে কোনো লক্ষ্য নেই আমার। আমার মনে একটা কথাই ঘুরছে, সাদিয়ার জন্য অপেক্ষা করব, না রিপার জীবন বাঁচানোর জন্য ওকে বিয়ে করব। একবার মনে হচ্ছে রিপা একবার মরতে গিয়ে বেঁচে গিয়েছে, এবার যদি কিছু করে বসে চাচা আমাকে ক্ষমা করবে না। আমি তার অনেক প্রিয়। এদিকে আমি আবার সাদিয়াকে ছাড়া কাউকে মেনে নিতে পারবো না। কি করা উচিত ভাবছি। রুমে এসে ঘুমিয়ে গেলাম, মাথা ভর্তি ঝামেলা নিয়ে। এভাবেই ঝামেলার মধ্যে কেটে গেল 2টা দিন। এর মাঝে আমি ঠিক করে নিয়েছি রিপাকে বিয়ে করব, কারণ আমি যাকে ভালোবাসি তাকে তো পাবোই না, তার খোঁজ নেই। এইদিকে আমার জন্য কেউ মারা যাক আমি চাই না, তাই রিপাকে বিয়ে করতে রাজি হলাম। কিন্তু রিপার কাছে আমার দেহটাই থাকবে, মনে শুধু সাদিয়া। জানি না কোনোদিন খুঁজে পাবো কিনা। আজকে ছাদে বসে আছি, এমন সময় রিপা এসে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি জানতাম তুমি আমাকে একদিন ঠিকই মেনে নিবে। আমি জানি তুমি কিছুদিন আমার সাথে সংসার করলে আমাকে ছাড়া থাকতেই পারবে না। এসব বাদ দাও, ভালো লাগছে না। কি হয়েছে তোমার? তেমন কিছু না, সাদিয়ার কথা মনে পড়ছে। উফ, শুধু সাদিয়া সাদিয়া কেন? আমার মাঝে কি নেই যা ওর মাঝে আছে? সেটা তুমি বুঝবে না, বুঝলে পাগলামি করতে না। আচ্ছা, আর করব না। চলো, আব্বু তোমাকে নিয়ে শপিং করতে যেতে বলেছে। যেতে পারবো না। এখনই কিন্তু আন্টিকে ডাকবো, সেও কিন্তু যেতে বলেছে। আচ্ছা চলো। এই তো আমার সোনাটা ভালো, লক্ষ্মী। তোর ভাল লাগে না? লাগবে একদিন, ঠিকই দেখো। প্লিজ চুপ করো। আচ্ছা চলো তাহলে। কি আর করার, ঝামেলা যখন মাথায় নিয়েছি কি আর করতে পারবো। নিয়ে আসলাম শপিং করতে। কি কি কিনবো বলো তো? তোমার যেটা পছন্দ হয়। কিন্তু একটা শাড়ি পছন্দ করে দিবে তুমি? আসলে বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না, আমার ইচ্ছে, তাই কোনো ঝামেলা করছি না। আমরা দুজনেই শপিং করছি। আচ্ছা ঠিক আছে চলো। অনেকক্ষণ ঘুরে শপিং করার পর একটা শাড়ির দোকানে নিয়ে আসলাম, আর ভালো দেখে একটা শাড়ি কিনে দিলাম, লাল কালারের। যদিও কালো পছন্দ, কিন্তু বিয়েতে পড়বে। চলো এখন। না, তোমার জন্য আমি কিছু কিনবো। লাগবে না, চলো। না, দিব বলেছি মানে দিবই। আচ্ছা চলো। রাজি হলাম, কারণ ওর জেদ বেশি, আমার ওর প্রতি কোনো ফিলিংস নেই। যার জন্য আছে সেই নেই। এই দেখো তো, এই পাঞ্জাবিটা খুব সুন্দর, তাই না? হুম। তাহলে তোমার জন্য এটা কিনি। আচ্ছা ঠিক আছে। আসলে পাঞ্জাবিটা খুব সুন্দর দেখতে, পছন্দ আছে ওর, মানতে হবে। অনেক তো হলো, এখন প্লিজ চলো, ভালো লাগছে না। সকালে খাইনি, চলো কিছু খেয়ে তারপর যাব। না, বাসায় চলো। প্লিজ, তোমার সাথে আজকে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে। খুব বিরক্তি লাগছে কেন জানি না, এখনই এমন। বিয়ের পর সংসার করব কিভাবে বুঝতে পারছি না। রেস্টুরেন্টে খেয়ে দুজন বাসায় চলে আসলাম। রিপা ওর বাসায় চলে গিয়েছে। আমার আর ওর বাসায় একসাথেই, দুটো বিল্ডিং, একটা আমাদের একটা চাচার। বাসার ভিতরে ঢুকতেই আম্মু বলল, কিরে, কেমন সময় কাটালো রিপার সাথে? ভালো না মা, খুব বিরক্ত লাগে। জানি না সংসার করব কিভাবে। জানি তোর মনে অন্য কিছু, কিন্তু কি করবি বল? ওর অপেক্ষায় আর কতদিন থাকা যাবে? আমি তো বুড়ি হয়ে গিয়েছি, তোর বাবাও তো আমার মতোই, কতদিন বাঁচবো? আর আমাদের দেখাশোনা করার জন্য তো কাউকে লাগবেই। আর আমাদেরও তো নাতি নাতনিদের মুখ দেখতে ইচ্ছে করে, তাই না? সেটা ভেবেই রাজি হলাম। আগামীকাল সকাল 8টায় ফ্লাইটে তোর বাবা আসবে। সত্যি বলছো আম্মু? আব্বু আসবে? আসলে আব্বু আপাতত 2 বছর ধরে বিদেশে আছেন, অনেকদিন ধরে দেখি না। রে পাগল ছেলে। আচ্ছা, আমি কালকে আব্বুকে নিয়ে আসবো। ও, আপনারা হয়তো ভাবছেন
আব্বু হঠাৎ করে কেন আসলো? আব্বুর কথা শুনেই আমি বিয়েতে রাজি হয়েছি। আমাকে চাচা চাচি এবং আম্মু অনেক বুঝিয়েছে, কিন্তু রাজি হইনি। অবশেষে আব্বু অনেক বোঝানোর পর ভেবে দেখলাম আমার একটা না বলা ভালোবাসার জন্য আমার পুরো ফ্যামিলির আশা নষ্ট করতে পারি না, তাই রাজি হলাম। আর আব্বুকে অনেক বলেছি আমার বিয়েতে আসতে, সে না করেছিল, কিন্তু আজকে বলছে আসবে। ভালোই হলো, অনেকদিন পর আজকে একটু মনটা ভালো লাগছে। রুমে এসে জাহিদকে ফোন দিলাম। রে, অনেকদিন পর আব্বুর সাথে একসাথে বসে আড্ডা হবে। আর তোর বিয়ে যেন কবে? আগামীকাল। রিপাকে কেমন লাগে তোর? বিরক্ত লাগে ওর সব কাজ, কিন্তু কি করার, পরিবারের মুখের দিকে তাকিয়ে রাজি হলাম। আরে ব্যাপার না, দেখিস একদিন সব ঠিক মেনে নিবি। জানি না। আচ্ছা ফোন রাখি, মিম ফোন করছে। আচ্ছা ঠিক আছে। ফোনটা কেটে দিয়ে একটু শুয়ে রইলাম। শুয়ে থাকতে থাকতে চোখটা লেগে আসে, আর যখন চোখ খুলি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টা বাজে। হায় আল্লাহ, এতক্ষণ ঘুমিয়েছি। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসে সামনে আম্মু পড়লো। দুপুরের খাবার তো খেলি না, চল খেতে দেই। দাও, খিদে লাগছে। আম্মু খাবার বেড়ে দিল। আমি খাবার খেয়ে উঠে আসলাম। খাবার সময় আর কোনো কথা বলিনি। আম্মু, আমি একটু বাইরে যাব। কেন? এমনি একটু ঘোরাঘুরি করব। আচ্ছা যা তাহলে। আম্মুকে বলে বাসার বাইরে চলে আসলাম। একটা রিক্সা ধরে সেই নদীর ধারে চলে আসলাম। এখানেই তো সাদিয়াকে নিয়ে বসে থাকতাম, ঘুরতাম। আজকে খুব ইচ্ছে করছে সাদিয়াকে দেখতে, ওর সাথে ঝগড়া করতে। আগামীকাল আমি রিপাকে বিয়ে করতে যাচ্ছি, কিন্তু আমার স্বপ্ন ছিল সাদিয়াকে বিয়ে করে সারা জীবন দুজন একসাথে সুখে দুঃখে সংসার করব। কিন্তু জানি না হঠাৎ ওর কি হলো আর কোথায় চলে গেল। নদীর তীরে বসে কথাগুলো ভাবছি, কতক্ষণ বসেছিলাম ধারণা নেই। সন্ধ্যা নেমে এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বাজে, আর সেখানে না থেকে বাসায় চলে আসলাম। এতক্ষণ কই ছিলি? একটু বাইরে ঘুরলাম। আচ্ছা যা, রিপা এসেছিল তোকে খুঁজতে, তাই জিজ্ঞাসা করলাম। ও, আম্মুর সাথে কথা বলে রুমে চলে আসলাম। রুমে ঢুকে বসতে না বসতেই রিপা এসে হাজির। আমার ভালো লাগছে না, তাই ওকে তাড়াতাড়ি দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে রিপা আমাকে ঘুম থেকে ডেকে তুলল। মিনহাস, এই মিনহাস, এখনো ঘুমাচ্ছ? আজকে না আঙ্কেল আসবেন? ও, আমি ভুলেই গিয়েছিলাম। লাফ মেরে উঠে সোজা ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা 10 বাজে। আব্বুর আসার সময় 8টার সময়। আম্মু, আমি আব্বুকে আনতে যাচ্ছি। আচ্ছা সাবধানে যাস। আচ্ছা। আম্মুকে বলে বের হলাম আমাদের বাসা থেকে। এয়ারপোর্ট বেশি দূর না, 20 মিনিট লাগে, তাই বেশি সময় লাগলো না। অপেক্ষা করছি কখন আব্বু আসে। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আব্বু চলে আসলো আমাদের কাছে। আসতেই জড়িয়ে ধরে প্রায় কেঁদে দিলাম। কতদিন পরে ওকে দেখছি। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমাদের ছাড়া কি ভালো থাকা যায়? এখন ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা চলো এখন বাসায় যাই, তারপর কথা। আচ্ছা চল। আগে থেকেই আমি গাড়ি করে এসেছি, সেটাই করে আমি আর আব্বু চলে আসলাম বাসায়। বাসায় আসতে সবাই অনেক খুশি। এই কত বছর পর আব্বু দেশে ফিরেছেন। এদিকে আজকে আমাদের বিয়ে, কিন্তু বিয়েটা আমার কাছে পছন্দের না হলেও আমার বিয়েতে সবাই খুশি, তাই আমি বিয়েটা করতে যাচ্ছি। দেখতে দেখতে বিকেল হলো আর আমার বিয়ের সময় হলো। রিপার বাসায় চলে আসলাম, মানে চাচার বাড়ি, রাস্তার ওপাশেই চাচার বাড়ি। আগে বলেছি আমাদের বিয়েতে অনুষ্ঠান হবে না, আমি না করেছি। হালকা অনুষ্ঠান হচ্ছে। আত্মীয় স্বজন যারা কাছের তারাই শুধু এসেছে। বাড়ির সবাই আজকে খুশি, রিপাও বেশ খুশি। সবার সাথে হেসে কথা বলছে। ও বিদেশ থেকেছে বেশি, তাই বেশি বান্ধবীও নেই। যারা আছে 2-1 হবে। আর আমার বন্ধুরা কেমন সেটা তো বলতে হবে না। শালারা চলে গিয়েছে রিপার বান্ধবীদের জ্বালাতন করতে। শুধু জাহিদ আমার পাশে আছে, ওর জিএপ আছে, তাই। তুইও যা ওদের সাথে। না ভাই, মিম জানলে আমি শেষ। তাই নাকি? এত ভয় পাস? অনেক ভালোবাসি ওকে, তাই কোনো মেয়েকে আর জ্বালাবো না। এতদিন সুবুদ্ধি হলো তাহলে। দুজনে কথা বলছি, এর মাঝে রিপার সব বান্ধবীরা চলে আসলো। আর এসে সে কি ফাইজলামি। এদিকে আমি বসে আছি বিয়ের পিড়িতে, ওদিকে আব্বু সবার সাথে কথা বলছে। অনেকদিন পর বিদেশ থেকে এসেছে তো, তাই সবার সাথে কথা বলে নিচ্ছে। সবার সাথে কথা বলতে বলতে বিয়ের সময় হলো। কাজী সাহেব চলে এসেছে এবং নিয়ে পড়ানো শুরু করেছে। একসময় আল্লাহর সকল নিয়ম মেনে নিয়ে সম্পূর্ণ হলো। রিপাকে নিয়ে বাসায় আসলাম। সব মেয়েরা তো স্বামীর বাড়ি যেতে কান্না করে, কিন্তু রিপা সবার আগে আগে থাকছে।
আর অনেক খুশিও। ওকে দেখেই মনে হচ্ছে আজকে অনেক খুশি। সব শেষে আমাদের বাসায় আসলাম। আমার কিছু চাচাতো ভাবি আছে, তারা রিপাকে নিয়ে গেল। আমি বন্ধুদের নিয়ে ছাদে চলে আসলাম। জাহিদ, সিগারেট আছে না? হ্যাঁ, কেন? দে, আমি খাবো। তোর কি মাথা খারাপ নাকি? আজকে তোর বিয়ে, ঘরে বউ রেখে এসেছিস, এখন কি বলছিস সিগারেট খাবি? দে প্লিজ, সাদিয়ার কথা মনে পড়ছে। তাই বলে সিগারেট খেয়ে ভুলতে পারবি? ও যে চলে গেছে আর আসবে না কোনোদিনও। এর থেকে ভালো তুই নতুন করে সংসার শুরু কর। চেষ্টা করব। চেষ্টা না, করতে হবে। আচ্ছা ঠিক আছে, আর সিগারেট খেলাম না। বন্ধুদের সাথে কথা বলছি, রাত প্রায় 12টার কাছাকাছি। এমন সময় আব্বু ছাদে আসলো। মিনহাজ, তুমি এখন এখানে কি করছো? ঘরে না গিয়ে? এমনি বসে আছি। এখন ঘরে যাও, মেয়েটা একা একা বসে আছে। চল তোকে দিয়ে আসি। ওদের সাথে চলে এলাম। দোষ জানি না মেনে নিতে পারবো কিনা। পারতে হবে, যা। আমাকে ধাক্কা মেরে রুমের ভিতরে দিয়ে দরজা লাগিয়ে দিল। ধীরে ধীরে রিপার দিকে আসলাম। এসে বিছানার এক কোণে বসলাম। ভালো দেখাচ্ছে আজকে রিপাকে। অবশ্য ও যথেষ্ট সুন্দরী, কিন্তু সাদিয়ার মতো মায়াবী না। এতক্ষণ কই ছিলে? আমাকে এখানে একা বসিয়ে রেখে আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার সাথে কি লক্ষ্য আছে কি? অপেক্ষায় না দেখে ঘুমিয়ে পড়ো। ঘুমাবো কেন? আজকে আমাদের বাসরাত। কারণ আমি তোমাকে দেখো, বোঝার চেষ্টা করো। তোমাকে মেনে নিতে আমাকে কিছুদিন সময় লাগবে। আমি কি এতটাই খারাপ যে আমাকে মেনে নিতে কষ্ট হয়? আসলে তুমি যেটা ভাবছো সেটা না। আমি সাদিয়াকে অনেক ভালোবাসতাম, তাই তোমাকে মেনে নিতে একটু সময় লাগবে। প্লিজ সময় দাও। আচ্ছা ঠিক আছে। তবে এক খাটেই শুতে পারো, সমস্যা নেই, কিন্তু মাঝখানে কোলবালিশ রেখে। ঠিক আছে। আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুমটা ভাঙলো। তাকিয়ে দেখি রিপা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কিছু বললাম না, কারণ স্ত্রী হিসেবে ওর অনেক অধিকার, কিন্তু আমি কিছুই দেইনি। ওকে সরিয়ে অজু করে ফজরের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে রাস্তা দিয়ে একটু ঘুরে বাসায় চলে আসলাম। এমন ভাবে কাটতে লাগলো দিনগুলো। ভালোই যাচ্ছিল, কিন্তু সমস্যা একটাই, এখনো আমি রিপাকে আপন করে নিইনি। আজকে মনে হলো আমি নিজের স্ত্রীকে ঠকাচ্ছি। একটা মেয়ে যে আমাকে কিছু না বলে চলে গিয়েছে, তাকে তো আর খুঁজে পাইনি। তাহলে আর কি লাভ খুঁজে? আল্লাহর বিধান মেনে বিয়ে করেছি, কিন্তু স্ত্রীর যেটা প্রাপ্য সেটা দিচ্ছি না। আমি অনেক খারাপ কাজ করছি। আর না, আমার বিয়ে করা বউকে ঠকাবো না। একটা মেয়ের মনের ইচ্ছা স্বপ্নগুলো বিয়ের পর আর কেউ না হোক, তার স্বামীটাকে সবটুকু ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবে, সবসময় পাশে থাকবে। কিন্তু আমি এটার কিছুই করছি না। রাতে শুয়ে শুয়ে কথাগুলো ভাবছিলাম, আর মনে মনে সিদ্ধান্ত নিলাম আর রিপাকে অবহেলা করব না, আপন করে নেব, নতুন করে সব শুরু করব। রাতের কথাগুলো ভাবছি, হঠাৎ রিপা ঘুমের মাঝে জড়িয়ে ধরলো। আমি আর কিছু করলাম না। আজকে কেন জানি না ওর স্পর্শ ভালো লাগছে। ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিপাকে কিছু না বলে চলে আসলাম। অন্যদিন রিপা আমাকে ডেকে তোলে, কিন্তু আমি আজকে ওর আগে উঠে বাড়ি থেকে চলে আসলাম। প্রায় দুপুর গড়িয়ে বিকেল হলো। আমি রিপাকে ফোন করিনি, ও অনেক ফোন করেছে, রিসিভ করিনি। অবশ্য আম্মু আব্বু ফোন করেছিল। আমি বলেছি এক জায়গায় এসেছি, ফিরতে রাত হবে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মার্কেটে গেলাম সন্ধ্যায়। তারপর রিপার জন্য কিছু ফুল কিনলাম, কিছু ভালো চকলেট, একটা কালো শাড়ি, কালো চুড়ি, একটা গলার হার, নুপুর ইত্যাদি একটা প্যাকেট করলাম। তারপর বাসায় আসলাম। বাসায় এসে চুপ করে রুমে ঢুকে গিফটগুলো লুকিয়ে রেখে দিলাম। সারাদিন কই ছিলি? একটু বাইরে কাজ ছিল, মাদার ইন্ডিয়া। ফাজিল একটা, সারাদিন কই থাকিস? রিপার ফোন রিসিভ করিসনি কেন? মেয়েটা অনেক কান্না করছে, এখন রাগ করে ছাদে দাঁড়িয়ে আছে। আহারে কি রাগ! আচ্ছা, ও কি খেয়েছে? না, তোর জন্য খাইনি। মেয়েটা মনে হয় আমাকে আসলে অনেক ভালোবাসে, না হলে এতটা পাগলামি করতো না। আচ্ছা, রাগ ভাঙাচ্ছি। কিনে আনা ফুলগুলো আম্মুর থেকে লুকিয়ে ছাদে নিয়ে আসলাম। এসে দেখলাম পাগড়িটা অভিমান করে আকাশের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে কাঁধে হাত রাখলাম। কে কে? আরে আমি। ও, এখানে কি করেন? আপনি বলো কেন? তুমি বলার অধিকার কি কোনোদিন দিয়েছেন? বুঝেছি, আজকে অনেক কষ্ট পেয়েছো। না, কিন্তু আজকে থেকে দিতে চাই। মানে? হাঁটু কেটে ফুলগুলো সামনে ধরে বললাম, অনেক কষ্ট দিয়েছি, অনেক অধিকার দেইনি তোমাকে স্ত্রী হিসেবে, যেটা প্রাপ্য সেটা দেইনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা দিলাম আজকের পর থেকে আর কষ্ট দিব না, অনেক যত্নে রাখবো। তুমি কি আমার বেবির আম্মু হবে? কথা বললাম একটা না। রিপা যেন আকাশ থেকে পড়ছে।
অনেক খুশি লাগছে ওকে, আর চোখে পানি চলে এসেছে। আমার হাত থেকে ফুলগুলো নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কুত্তা, আমি তো তোরই আছি, তুই তো আমাকে অবহেলা করিস। অনেক ভালোবাসি, প্লিজ তোর স্ত্রী হিসেবে একটু মেনে নে। মেনে নিলাম। কথাটা বলতে দেরি রিপা আমাকে টেনে নিয়ে ঠোঁট জোড়া এক করে দিল। আজ যেন অজানা এক ভালো লাগা কাজ করছে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। দুপুরে নাকি কিছু খাওনি? চলো আমিও খাইনি। দুজনে খেয়ে তারপর আজকে নতুন বাসর হবে। যা দুষ্টু, লজ্জা নেই। আমার বউয়ের সাথেই তো বাসর করবো, তাই না? হয়েছে, চলো। রিপাকে নিয়ে খেয়ে উঠলাম। আমি খাইয়ে দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, তাই আজকে আদর করছি। ওর সাথে যে আচরণ করেছি অন্য কেউ হলে চলে যেত। রুমে চলে আসলাম রাত 10টা বাজে। দাঁড়াও, তোমার জন্য কিছু কিনে এনেছি। তারপর গিফটগুলো দিলাম। এগুলো পরে বাসরাতের মতো বসে থাকো, আজকে বাসর হবে, আমি বাহিরে যাচ্ছি। আমি বাহিরে চলে আসলাম। প্রায় 20 মিনিট পর রুমে ঢুকলাম। ঢুকতেই তো আমি যেন কোথায় হারিয়ে গেলাম, কারণ আজকে যে রিপাকে অনেক কিউট লাগছে, ঠিক সাদিয়ার মতো। কালো শাড়ি, কালো চুড়ি, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, অসাধারণ লাগছে। আমি ধীরে ধীরে রিপার দিকে এগোতে লাগলাম। কি করছো? দেখো। তারপর কি হলো না শুনলেন? পরের দিন থেকে শুরু হলো আমাদের সংসার। দেখতে অনেকদিন কেটে গেল, ভালোই যাচ্ছিল দিনগুলো। মাঝে মাঝে সাদিয়ার কথা মনে পড়ে। এর মাঝে রিপার গর্ভে আমার সন্তানও চলে এসেছে। রিপা প্রেগনেন্ট, আজকে 7 মাস হলো। এর মাঝে অনেকবার ওর মাথা ব্যথা করেছে। আম্মুকে নিয়ে হাসপাতালে গিয়েছে, আমাকে নিয়ে যায়নি। ডাক্তার নাকি বলেছে কিছু হবে না, এমনি ঠিক হবে, কিছু মেডিসিন খেলে। এমন অবস্থায় আরো বেশ কিছুদিন কেটে গেল। রিপার বাচ্চা হওয়ার সময় হয়েছে। আজকে অফিসে বসে কাজ করছি। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি এর মাঝে ইন্টার দিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে জব নিয়েছি। তো যাই হোক, অফিসে বসে কাজ করছি, এমন সময় আম্মুর ফোন। বাবা মিনহাজ, তুই তাড়াতাড়ি বাসায় আয়, রিফাকে হাসপাতালে নিতে হবে। কেন, কি হয়েছে? তুই আয়। আমি তাড়াতাড়ি স্যারকে বলে বের হলাম এবং বাসায় এসে জানতে পারলাম রিপার বাচ্চা প্রসবের ব্যথা উঠেছে। দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম। এখন আর চিন্তার কোনো কারণ নেই, রোগী বিপদমুক্ত। তাই যেন হয়। আমি আর আম্মু বসে আছি। আব্বু এর মাঝে আবার চলে গিয়েছে বিদেশে। বেশ কিছুক্ষণ পর একটা নার্স এসে বলল, এখানে রোগীর কে আছে? আমরা আছি। কি হয়েছে আমার নাতি না নাতনি? আপনাদের একটা খুব সুন্দর দেখতে পরীর মতো নাতনি হয়েছে। আমিন। আমরা কি এখন দেখতে পারি? আগে কেবিনে দেই, তারপর দেখবেন। কিছুক্ষণ পর কেবিনে আসলাম এবং আমার মেয়েকে কোলে নিলাম। দেখতে খুব সুন্দর, এমন একটা মেয়েই আমার চাই, আর আল্লাহ দিলেন। কিন্তু আজকে সাদিয়া যদি আমার থাকতো কত ভালো হতো। আমাদের মেয়েটা সাদিয়ার পেট থেকে হতো, কিন্তু কি আর করার, এখন আমি রিপাকে মেনে নিয়েছি। ওর নাম কি রাখা যায়? আদিবা। আমার মেয়ের নাম হলো আদিবা। বাহ, খুব সুন্দর নাম তো। আমারও পছন্দ হয়েছে। হাসপাতালে আর একদিন থেকে রিপাকে বাসায় নিয়ে আসি। তারপর থেকে আমাদের মেয়ের যত্ন শুরু হয়। আমি এখন ভালোই আছি, কিন্তু সাদিয়াকে বলতে পারিনি। আমার বিশ্বাস আমি একদিন খুঁজে বের করবই ওকে। 5 বছর পর। আব্বু, আব্বু, আমি চকলেট খাবো। তাই তুমি চকলেট খাবে? এনে দাও। আচ্ছা, এনে দিচ্ছি। বাহিরে আসলাম, চকলেট নিলাম। আর হ্যাঁ, আদিবা হলো আমার সে পিচ্ছি মেয়েটা। এখন কথা বলতে পারে, কিন্তু ঠিক করে বলতে পারে না। কিছু চকলেট নিয়ে বাসায় আসলাম। তারপর আদিবাকে দিয়ে একটু বাহিরে হাঁটার জন্য বের হলাম। ইদানিং নাকি রিপার মাথার নিচ বেড়ে চলেছে। অনেক ডাক্তার দেখিয়েছে, তারা কিছু করতে পারে না। মাঝে মাঝে অনেক কষ্ট পায়, মাথার ব্যথায় অজ্ঞান হয়ে যায়। মাঝে মাঝে খুব ভয় করে, আবার কিছু না হয়ে যায়। একজন হারিয়েছি, এর যদি কিছু হয় আমার মেয়েটা এতিম হবে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মেরে দুপুরে বাসায় আসলাম। বাসায় আসতেই রুমে কিছু পড়ার শব্দ পেলাম। দৌড়ে গেলাম আর দেখলাম রিপা টেবিলের নিচে পড়ে আছে আর ছটফট করছে। দৌড়ে গিয়ে কোলে তুলে বিছানায় তুললাম, আর অমনি আম্মু আর আদিবা দৌড়ে আসলো। কি হয়েছে তোমার, এমন করছো কেন? আমাকে ক্ষমা করে দিও। কি বাজে কথা বলছো? কি হয়েছে তোমার? আমার সময় ফুরিয়ে এসেছে। তোমার জন্য একটা চিঠি লিখে রেখেছি বিছানার নিচে। আমি কথাগুলো সরাসরি বলতে পারছিলাম না, সে মুখ আমার ছিল না, তাই চিঠি লিখে গেলাম। পরে নিয়েও পারলে ক্ষমা করে দিও। ঠিক মতো কথা বলতে পারছে না। কথাটা বলেই রিপা নিস্তব্ধ হয়ে গেল। কি হলো? রিপার নার্ভ চেক করে দেখলাম রিপার আর আমাদের মাঝে নেই। আম্মু যেন বোবা হয়ে গেল। আদিবা ওর আম্মুকে ধরে কান্না শুরু করে দিল।
আদিবা জানে না যে ওর মা নেই আর আমাদের মাঝে, তাই ওর আম্মুকে ডাকছে। আম্মু ও তো কথা বলো, আম্মু ও তো। তোর আম্মু আর কথা বলবে না রে মা। আদিবাকে বুকে নিয়ে কেঁদে দিলাম। এইটুকু বাচ্চা মা ছাড়া হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে বাড়ি ভর্তি মানুষ হলো। রিপার বাবা মা কান্নায় ভেঙে পড়েছে, একমাত্র মেয়ে বলে কথা। বিকেলের মধ্যে রিপার দাফন করে ফেলা হলো। বাসায় আজকে মন বসছে না, খালি খালি রাখছে বাসা। আদিবা শুধু আম্মু আম্মু করছে। আমি এখন কোথায় যাব, কোথায় ওর আম্মুকে এনে দিব? ওর আম্মু যে আর নেই। আদিবা যেন কিচ্ছু বুঝতে চাইছে না। রিপার কবর জিয়ারত করে আসলাম। এসে দেখি আদিবা ওর আম্মুর কাছে যাবে বলে কান্না করছে। আম্মু, তোমার আম্মু চলে আসবে দেখো। আমি এত নয় আম্মুর কাতে যাবো। আচ্ছা চলো খেয়ে নাও আগে। তারপর কোন রকম কিছু খাওয়ালাম ওকে। হঠাৎ রিপার চিঠির কথা মনে পড়লো। আদিবাকে আম্মুর কাছে রেখে চিঠির কাছে আসলাম। চিঠিটা বের করে পড়তে শুরু করলাম। সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, জানি না ক্ষমা করবো কিনা, তবুও চাচ্ছি। জানি না কথাটা শুনে তুমি কি করবে। আসলে সাদিয়া হঠাৎ করে উধাও হওয়ার কারণ হলাম আমি। সেদিন তুমি যখন সাদিয়াকে দেখা করতে বলেছিলে কলেজে, আমি সেদিন বুঝে গিয়েছিলাম আজকে তুমি কি করবে। তাই আমি আমার এক বন্ধুর সাহায্যে অল্প সময়ের মধ্যে একটা ভিডিও বানাই, যেখানে দেখা যাচ্ছিল তোমাকে বেঁধে রাখা হয়েছে। 3 জন লোক বন্দুক ঠেকিয়ে রেখেছে তোমার মাথায়। আমি সেই ভিডিওটা রাস্তায় সাদিয়াকে দাঁড় করিয়ে এক নিরিবিলি জায়গায় নিয়ে দেখাই আর শাসিয়ে দেই যে যদি আমার জীবন থেকে সরে না যায় তাহলে তোমাকে মেরে ফেলবো আমি। আর সাদিয়া তোমাকে অনেক ভালোবাসতো, তাই তোমার ভালোর জন্য আমাকে না বলে চলে যায় অন্য জায়গায়। আর আমি আমার প্ল্যান মতো তোমাকে বিয়ে করি। সেদিন আমি কোনো বিষ খাইনি, সব আমার প্ল্যান ছিল। আব্বুকে বলে ম্যানেজ করেছিলাম। আর ডাক্তার আমার আব্বুর বন্ধু ছিল। তোমাকে পাওয়ার নেশায় ভুল ঠিক বুঝতে পারছিলাম না। অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। ভালোই কাটছিল তোমার আমার দিনগুলো। কিন্তু আমি যে অনেক বড় পাপ করেছি, আল্লাহ তো সেটা শাস্তি দিবে। তাই আল্লাহ আমার মিথ্যের শাস্তি দেওয়ার জন্য হয়তো আমার মাথায় টিউমার দেন। আর সে ব্যাখ্যায় আমি এমন করতাম, কিন্তু তোমাকে বা আমার পরিবারকে বলতাম না। ডাক্তার বলেছিল এটার কোনো চিকিৎসা হবে না। আমি সবার থেকে লুকিয়ে রেখেছিলাম। ডাক্তারকে প্রতিবার না করে দিতাম আমার পরিবারকে এই কথা না বলতে। ইদানিং আমার ব্যাখ্যা বেশি হচ্ছে, ব্যথাটা মনে হয় বাঁচবো না, কিন্তু মরার আগেই সব সত্যি বলে যাওয়াটা দরকার। পারলে আমাকে ক্ষমা করে দিও এই পাপিকে। আরও নতুন একটা বিয়ে করে আমাদের মেয়েকে নিয়ে সুখে থাকো। ইতি, পাপি রিপা। চিঠিটা পড়ে চোখে পানি চলে আসলো। রিপা কিভাবে এটা করতে পারলো আমার সাথে? খুব কষ্ট হচ্ছে আজকে সাদিয়ার জন্য। পাগলিটা কতটা ভালোবাসে আমাকে, যার জন্য আমার জীবন বাঁচাতে নিজের ভালোবাসা ছেড়ে গেল। অনেকক্ষণ চুপ করে বসে দেখে সিদ্ধান্ত নিলাম আমি আবারও সাদিয়াকে খুঁজবো। আর সাদিয়ার এক আত্মীয় ছিল খুলনায়, সেখানে যাইনি। আমি বিয়ের পর মনে পড়েছিল আগামীকালই আমি সেখানে যাব, আদিবাকে সাথে নিয়ে যাব। সেই দিনটা কোনো মতে কাটিয়ে পরের দিন আম্মুকে বলে আদিবাকে নিয়ে বাস স্টপে এসে টিকিট কাটলাম। তারপর সোজা খুলনায় চলে আসলাম। এসে অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। আসলে আমি শুধু এখানে ওর আত্মীয় আছে কিন্তু কোনোদিন আসিনি। বিকেল একটা হোটেলে উঠলাম, গোসল করে আদিবাকে নিয়ে ঘুরতে বের হলাম। আব্বু আমি আইসক্রিম খাবো। আচ্ছা আম্মু চলো। আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে দিয়ে আদিবাকে রাস্তায় দাঁড় করিয়ে টাকা দিচ্ছিলাম। টাকা দেওয়া শেষে পাশে দেখি আদিবা নেই। হায় আল্লাহ, কোথায় গেল? আমার দেহ থেকে যেন প্রাণ চলে গেল। মাথায় কাজ করছে না। এদিক ওদিক খুঁজে একটু এগুতে দেখলাম আদিবা একটা মেয়ের কোলে উঠে আইসক্রিম খাচ্ছে। আমি একটু তাড়াতাড়ি এগিয়ে গেলাম। আম্মু, তুমি এনার কোলে কি করছো? আদিবাকে কথাটা বলতেই ওকে কোলে নেওয়া মেয়েটা আমার দিকে ঘুরে দাঁড়ালো। মেয়েটা আমার দিকে ঘুরতেই আমি যেন 1000 ভোল্টের শক খেলাম। এ আমি কাকে দেখছি? এ কি আমার সেই সাদিয়া নাকি অন্য কেউ? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমার সামনে সাদিয়া দাঁড়িয়ে আছে। তুই? কিন্তু এই মেয়েটা কে? তোর মেয়ে নাকি? আর তুই এখানে কেন? কিন্তু তুই হঠাৎ এতদিন পর কোথা থেকে এলি? তোকে কত খুঁজেছি আমি, তুই হঠাৎ কোথায় হারিয়ে গেলি? আর খুঁজে পেলাম না। আর আজকে খুঁজতে খুঁজতে এখানে এলাম, অবশেষে পেলাম। সে অনেক কিছু। কেন চলে এলি আমাকে না বলে? জানিস কত কষ্ট পেতাম? আমি অনেক খুঁজেছি,
কিন্তু কোথাও তোকে পাইনি। রোজ কান্না করতাম তোর জন্য। চল এক জায়গায় বসে কথা বলি। চল। দুজন একটা পার্কে আসলাম। আদিবা এখন সাদিয়ার কোলে, মনে হচ্ছে সাদিয়া ওর মা। এমন নিশ্চুপ মেরে আছে। আমি জানি তোর সাথে কি ঘটেছে, কিন্তু আমাকে একবার ফোন করতে পারতিস। কিন্তু না, আমাকে না বলে চলে আসলি। ঠিকই করেছিস। আমি কে যে আমার কথা মনে পড়বে? না রে, আমি যে তোকে অনেক ভালোবাসতাম, কি করে তোর ক্ষতি হতে দিতে পারি বল? তাই নিজের ভালোবাসা বাঁচানোর জন্য এই কাজ করতে হয়েছে। আরে না, আমার কোনো বিপদ ছিল না। সেই সব ছিল রিপার চাল। সে আমাকে নিজের করে পাওয়ার জন্য চাল চেলেছিল। আর ওই ভিডিওটা ছিল ভুয়া, যেটা এডিটিং করা ছিল। আর সেটা দেখে তুই সত্যি ভেবেছিস। কি? কিন্তু তুই কিভাবে এসব জানলি? কারণ রিপা আর এই দুনিয়ায় নেই। মরার আগে আমাকে চিঠি লিখে গিয়েছিল, যেখানে সব লেখা ছিল। আমি সেখান থেকে জানতে পেরেছি। মানে কি বলছিস? কিছুই বুঝতে পারছি না। শোন তাহলে। তারপর সব খুলে বলতে লাগলাম আমার সাথে কি ঘটেছে, কেমন করে ডাক্তার দিয়ে ঠকিয়েছে, কিভাবে বিয়ে হলো সাদিয়া আসার পর। এবং এটাও বললাম এই মেয়েটা আমার আর রিপার। বলিস কি এসব? তাহলে রিপার সাজানো প্ল্যান ছিল? আর তুই বোকার মতো চলে এসেছিস। তোর ভালোর জন্য রে। কি করে পারতাম তোর ক্ষতি দেখতে? আমি তো জানতাম না সত্যি না মিথ্যে, কিন্তু তোকে রেখে আসার পর থেকে আমি ভালো নেই। যেখানেই যাই সেখানেই তোর কথা মনে পড়ে। যেদিন তোর এখান থেকে চলে আসলাম আর হঠাৎ করে আম্মুর কাছে গিয়ে বললাম আজকে বাসা ছাড়তে হবে, আম্মু অবাক হয়ে বলছিল কেন। তারপর আমি আম্মুকে তোর সব বলি, এটাও বলি আমি তোকে ভালোবাসি আর তোর বিপদ, তাই চলে যেতে হবে। কথাগুলো বলছে আর চোখ দিয়ে পানি পড়ছে। ইচ্ছে করছে আমিও ওকে জড়িয়ে ধরি, কান্না করি, কিন্তু অনেক মানুষ তাই নীরবে শুনছিলাম। এত কিছু ঘটে গেল, এখন কি ভালোবাসবি আমায়? আমাকে কি তোর মনে নতুন করে জায়গা দেওয়া যায় না? ভাবতে হবে। প্লিজ আমার কথা বাদ দে। দেখ কত সুন্দর একটা মেয়ে, অথচ তার মা নেই। আর এখানে তোর কোলে বসে আছে, এমন করে মনে হচ্ছে তুই ওর আসল মা। তুই পারবি আমার মেয়েকে দেখে রাখতে। প্লিজ রাজি হয়ে যা। আরে পাগল, আমি আগেও তোর ছিলাম, এখনো তোর আছি আমি। শুধু রিপার জন্য আমি তোর থেকে দূরে। আমি তো মজা করলাম, আর আজ থেকে এটা শুধু তোর মেয়ে না, আমারও মেয়ে। চল তাহলে আজকেই বিয়ে করে বাসায় নিয়ে যাব তোকে। না, আগে বাসায় যাব, আম্মু আব্বুর সাথে কথা বলবি তারপর। আচ্ছা ঠিক আছে চল। আদিবাকে কোলে নিয়ে সাদিয়া যেতে লাগলো, আমিও পিছন পিছন যেতে লাগলাম। একটা রিক্সা নিলাম। আদিবা সাদিয়ার কোলে ঘুমিয়ে গেছে। দুজন পাশাপাশি রিক্সায় বসে আছি, খুব কাছাকাছি। আজকে যেন কেমন সাদিয়াকে অন্যরকম লাগছে। এই 5 বছরে সাদিয়ার রূপ যেন আরো বেড়ে গিয়েছে, আগের থেকে অনেক মায়াবী হয়েছে। কিছুক্ষণ যাওয়ার পর সাদিয়া একটা বাড়ির সামনে রিক্সা দাঁড় করালো। কি হয়েছে? এইটা আমাদের বাড়ি। কত জায়গায় খুঁজেছি, এই একটা জায়গায় আসা বাদ ছিল। কে জানতো তুই এখানে? বেশি কথা না বলে এখন চল। দুজনে ভিতরে গেলাম। আদিবাকে এবার আমি কোলে নিয়েছি, ঘুমিয়ে আছে। বাসার ভিতরে ঢুকতেই সামনে আন্টিকে পড়লো। আন্টি আর আগের মতো নেই, বুড়ি হয়ে গিয়েছে। বয়স বাড়লে যা হয় আর কি। আমি সোজা গিয়ে আন্টিকে সালাম করলাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি মিনহাজ না? হ্যাঁ আন্টি, ঠিক চিনেছেন। এতদিন পর দেখা, তবুও চিনলেন? আরে বোকা ছেলে, চিনব না কেন? সেই ছোট থেকে দেখে আসছি। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি বাবা। তুমি কেমন আছো? তোমার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো ছিলাম না সাদিয়াকে ছাড়া। সেটা জানি বাবা, কিন্তু সাদিয়া যেটা বললো সেটা কি সত্যি ছিল? না আন্টি, সব সাজানো প্ল্যান ছিল। মানে? শুনুন তাহলে। তারপর আন্টিকেও সব খুলে বললাম। সব শুনে আন্টি যেন আকাশ থেকে পড়লো। এত কিছু হলো আর আমরা তো না বুঝে সাদিয়ার কথায় চলে আসলাম। আসলে ওকে বলা হয়েছিল যদি কোনোদিন আমার ধারে কাছেও আসে তাহলে আমার ক্ষতি করে দেবে, তাই আর ও আমার কাছে যায়নি। সব বুঝলাম, এখন তো সেই মেয়ে আর নেই। তাহলে তোমার মেয়ের কি হবে? এত ছোট বাচ্চার মা ছাড়া কিভাবে থাকবে? তাই তো আমি চাচ্ছিলাম সাদিয়াকে বিয়ে করে নিয়ে যেতে। ঠিক আছে বাবা, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবা তোমার আঙ্কেল বাড়িতে নেই, অফিসের কাজে বাইরে গিয়েছে, আজকে রাতে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় অপেক্ষা করি। ঠিক আছে বাবা। সাদিয়া ওকে রুমে নিয়ে যা। আয় আমার সাথে আয়। নে বিছানায় আদিবাকে শুইয়ে দে। প্লিজ এসব বাদ, আমি হারাতে চাই না তোকে। সাদিয়ার সাথে কথা বলছি, ওর রুমে আদিবা ঘুমিয়ে আছে। এদিকে রাত হয়েছে, এখন প্রায় 8টা বাজে। আমি গিয়ে আদিবার পাশে শুয়ে রইলাম। ওকে বুকে নিয়ে আর সাদিয়া রুম থেকে চলে গেল। শুয়ে শুয়ে ভাবছি কি চেয়েছিলাম আর কি হয়েছিল। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। ওই আদিবাকে ডেকে তুল, আর দুজন চল খেতে হবে।
আমারও খিদে লেগেছে। আর আদিবাকে সেই দুপুরে হালকা কিছু খাইয়েছি। থাক, তোর লাগবে না, আমার মেয়েকে আমি নিজেই তুলছি। সাদিয়া আদিবাকে তুলতেই আম্মু আম্মু করে কান্না করতে লাগলো। অমনি সাদিয়া আদিবাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমার আম্মু। সাথে সাথে আদিবা চুপ। মনে হয় সাদিয়া ওর আসল মা। ঠিক তেমন করেই আছে সাদিয়ার বুকে। যাক, অবশেষে আমি নিশ্চিন্ত। তুমি আমার কি নতুন আম্মু? হ্যাঁ আম্মু, আমি তোমার নতুন আম্মু। আর চলো, তোমার আম্মু তোমাকে নিজের হাতে খাইয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আমার আব্বুকে নিয়ে আসো আগে। মামুনি, এই যে আমি তোমার সাথেই আছি। আতো আমরা খেতে দেই। চলো আম্মু। আদিবাকে নিয়ে খেতে গেলাম। আর সেখানে যেতেই আদিবা আমাকে চিনেই না। নতুন মায়ের সাথে ব্যস্ত। খাবার টেবিলে আন্টির সাথে অনেক কথা হলো। আর আঙ্কেল এসেছে। খাওয়া শেষে আঙ্কেলের সাথে সব ঠিক করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আজকে নাকি সাদিয়া আদিবাকে নিয়ে ঘুমাবে। কিন্তু আমি কি করব? আমার যে আদিবাকে না বুকে নিলে ঘুম আসে না। এতদিন অনেক চিন্তা হতো আমার, এই মেয়েটার দেখাশোনা কে করবে? এতটুকু মেয়ে মা ছাড়া কি করে বাঁচবে? কিন্তু এখন আর আমার কোনো চিন্তা নেই। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। পরের দিন সকালে সব ঠিকঠাক করে সাদিয়াকে বাসায় নিয়ে আসলাম। আম্মু তো সাদিয়াকে দেখে অনেক খুশি, কারণ এখন আর আদিবাকে মায়ের কষ্ট বুঝতে হবে না। যাই হোক, সারাদিন সব ব্যস্ততার মাঝে কেটে গেল। সন্ধ্যায় কাজে এসে আমার বন্ধুদের সব সাক্ষী রেখে নতুন বিয়েটা করলাম। কি অবাক, আমি 2 বিয়ে করলাম। রাতে আম্মু আদিবাকে নিজের সাথে নিয়ে যায় আর আমরা যাই বাসর ঘরে। সাদিয়া আগে থেকে বসেছিল। আমি রুমে গিয়ে তো অবাক, আজকে সাদিয়াকে চেয়ে একেবারে আকাশের পরি থেকে কম লাগছে না। লাল শাড়ি, লাল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপ, চোখের নিচে কাজল, খোলা চুল। এক কথায় অসাধারণ লাগছে। ঠিক আমি ওকে যেমন করে দেখতে চাই তেমনই লাগছে আজকে। ভাবতে অবাক লাগছে, আজকে আমার দ্বিতীয় বাসর। দেখ, ঘুমিয়ে পড়। আমি তোকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি, কিছুদিন সময় লাগবে। কি বললি তুই কুত্তা? আরে ধুর, এই কথা রিপাকে বলেছিলাম। তো আমাকে বললি কেন? একটু বাজিয়ে দেখলাম। নে, এখন আমাকে আদর কর। ইস, এখনো কি তুই করে বলবি? তুই মনে হয় তুমি বলছিস। আচ্ছা মেরিজান, কাছে আসো। ধীরে ধীরে সাদিয়াকে কাছে টেনে নিয়ে কিস করতে লাগলাম। আর অমনি বাধা। ওই কুত্তা, কি করছিস? লজ্জা নেই? আবার কি করলাম আমি? ওই যে তোর পাঠক পাঠিকারা দেখতে আসছে আমাদের বাসর, লজ্জা নেই অন্যের বাসর দেখে? আরে আরে, পাঠক পাঠিকা এখনো কি দেখেন? জান, এখন আমরা নতুন বেবি, আমিই কাজ করব। দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার অতল সাগরে। যদিও রাগটার জন্য অনেক স্বপ্ন দেখতাম, কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু এত বছর পর স্বপ্নটা পূর্ণ হলো, 5 বছর পর। আব্বু, এই আব্বু, কোথায় তুমি? কি হয়েছে আম্মু? দেখো না, আবির দুষ্টুমি করছে, আজকে পড়তে দিচ্ছে না। বাবা, তুমি দুষ্টুমি করো না, আপুর সাথে চলো। আমি তোমাকে আম্মুর কাছে যাই। না, আমি আপুর থাকে বলবো। তোমার পড়ার বয়স হয়নি। আপনারা হয়তো বুঝতে পারছেন না আবিরকে। আবির হলো আমার আর সাদিয়ার সন্তান। 4 বছর বয়স। আর আদিবার বয়স এখন 10 বছর, 3য় শ্রেণীতে পড়ে। সাদিয়া, ওই সাদিয়া, কই গেলা? কি হলো, এমন করে ডাকছো কেন? এই যে তোমার ফাজিল ছেলে আমার মেয়ের পড়া ডিস্টার্ব করছে। এটা শুধু আমার নাকি, তোমার ছেলে তোমার মতোই ফাজিল হয়েছে। আমাদের মতো সুখে থাকুক সবার পরিবার, ভালো থাকুক সবার ভালোবাসার মানুষ।